আম্মু, প্লিজ, আমি তোমার ওই গুন্ডি ভাতিজিকে বিয়ে করতে পারবো না। তুমি কি চাও তোমার ছেলেটা বিয়ের পর মার খেয়ে হাসপাতালে পড়ে থাকুক? একটা বার আমার কথা শোনো। কী সব বাজে কথা বলছিস ঈশান? এসব যদি একবার আরিশার কানে যায় তবে কি হবে ভেবে দেখেছিস? মেয়েটা এমনিতেই জিদি, তার উপর রাখলে ও কাউকে পরোয়া করে না। ও শুনলে তোকে একদম আস্ত রাখবে না। এই জন্যই তো তোমাকে বলছি আম্মু, জেনে বুঝে নিজের ছেলেকে ওই জমের মুখে ঠেলে দিও না। ও তো মেয়ে না, যেন সাক্ষাৎ লেডি ডন। কি বললি তুই? আমি জম? আমি গুন্ডি? হঠাৎই দরজার কাছে আরিশার গম্ভীর গলার আওয়াজ শুনে ঈশানের কলিজাটা শুকিয়ে গেল। সে ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে দেখল আরিশা দরজায় দাঁড়িয়ে কোনো কোমরে হাত দিয়ে রাগি চোখে তার দিকে তাকিয়ে আছে। ঈশান আর কোনো পথ না পেয়ে দ্রুত গিয়ে মায়ের পিছু লুকালো। আরে আরে আপু, তুমি কখন এলে? আমি কি তোমাকে গুন্ডি বলেছি? কখনো না। আমি তো বলেছিলাম পাশের বাসার ওই নিশি আপুর কথা। তুমি তো অনেক ভালো। তুমি তো ওনার বস। একদম চুপ থাক। অনেকক্ষণ ধরে দরজার বাইরে দাঁড়িয়ে সব শুনছি। দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। ফুপ্পি, তুমি সামনে থেকে সরো। ওর এত বড় সাহস আমাকে জম বলে। আজ এই গুন্ডির হাতেই তোমার আদরের ছেলে শহীদ হবে। দেখ বাবু, তোদের ঝগড়া তোরা মিটিয়ে নে, আমাকে এর মধ্যে টানিস না। আমার রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে। আরে আম্মু, তুমি যাচ্ছ কোথায়? তুমি আমার মা হয়ে আমাকে এই জমের হাতে একা ফেলে চলে যাচ্ছ? তুমি তো ওর হয়ে দালালি করছো। ঈশানের মা কথা না বাড়িয়ে ঘর থেকে দ্রুত বেরিয়ে গেলেন। মা বেরিয়ে যেতেই আরিশার ঠস করে দরজাটা লাগিয়ে দিল। ঈশান ভয়ে দেওয়ালের সাথে সেটে গেল আর আরিশা এক পা করে তার দিকে এগোতে শুরু করলো। কিরে, এখন তো আম্মু নেই, এখন তোকে কে বাঁচাবে? আমি জম, তাই না? আর আমি গুন্ডি। আয়, আজ তোকে হাতে নাতে দেখাচ্ছি জম আর গুন্ডি কাকে বলে। আপু, বিশ্বাস করো, আমি ওটা এমনি মজা করে বলেছিলাম। তুমি তো জানোই আমি একটু বেশি রসিক। তুমি অনেক সুন্দরী। তুমি তো ডানা কাটা পরি। এখন পাম দেওয়া হচ্ছে? একটু আগেই তো বললি আমি গুন্ডি। আজ তোর হাড়গোড় একটাও আস্ত রাখবো না। আমার সাথে টক্কর দেওয়ার ফল আজ হাতে নাতে পাবি। ঘরের দরজাটা যখন আরিশা লক করে দিল তখন ঈশানের মনে হলো তার হৃৎপিণ্ড যেন থেমে গেছে। পালানোর কোনো পথ আর পেয়ে ঈশান পেছোতে পেছোতে দেওয়ালে গিয়ে ধাক্কা খেলো। আরিশা এক পা করে তার দিকে এগোচ্ছে আর তার ঠোঁটে সেই রহস্যময় হাসি। আপু, তুমি দরজা কেন লাগালে? মারবে তো মারো, কিন্তু ওভাবে হাসছো কেন? তোমার এই হাসি দেখে আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। কি হলো রে ঈশান? একটু আগেই তো অনেক কথা বলছিলি, এখন কথা আটকে যাচ্ছে কেন? তুই না বললি আমি জম? তুই না বললি আমি গুন্ডি? তোর সাহসের তারিফ করতে হয়। আমার সামনে দাঁড়িয়ে আমাকেই তুই গুন্ডি বলিস? তুই কি ভেবেছিস আমি তোকে এমনি এমনি ছেড়ে দেব? মোটেও না। আজ তোকে আমি একটা শিক্ষা দিব। যা, তুই সারা জীবন মনে রাখবি, কিন্তু সেই শিক্ষাটা মারধর করে নয়, অন্যভাবে হবে। কিরে, শরীর কাঁপছে কেন তোর? ভয় পাচ্ছিস? ঈশান বুঝতে পারছিল না আরিশা আসলে কি করতে চাইছে। আরিশা এবার তার হাতের ঘড়িটা খুলে টেবিলের উপরে রাখলো এবং চুলের বাঁধনটা আলগা করে দিল। এরপর সে একদম ঈশানের গায়ের সাথে লেগে দাঁড়ালো। শোন ঈশান, তুই আমাকে নিয়ে যে যে স্বপ্ন দেখিস আমি সব জানি। তুই ভাবিস আমি তোকে সারাদিন শাসন করব, তোর উপর লাঠি নিয়ে বসে পড়ব? আচ্ছা, একবারও কি ভেবেছিস এই গুন্ডি মেয়েটা তোকে কতটা ভালোবাসতে পারে? তুই আমাকে ভয় পাস, কিন্তু আমি তোকে কাছে পেতে চাই। আজ থেকে এই ঘরের ভেতরে তোর কোনো শাসন চলবে না। এখন আমি যা বলবো তোকে তাই শুনতে হবে। আমি কি সত্যিই জম, নাকি তোর হৃদয়ের রানী? বল, চুপ করে আছিস কেন? তোর এই ভয় পাওয়ার চেহারাটা দেখতে আমার খুব ভালো লাগছে। আরিশা তার দুই হাতে ঈশানের দুই পাশের দেওয়ালের উপর রেখে তাকে পুরো আটকে ফেলল। ঈশান এখন আরিশার মায়াবী চোখের সামনে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। আরিশা তার মুখটা ঈশানের খুব কাছে নিয়ে এলো। তুই কি জানিস ঈশান, যখন তুই আমাকে গুন্ডি বলে ডাকিস তখন তোকে দেখতে খুব কিউট লাগে। মনে হয় তোর কানটা টেনে লাল করে দেই। কিন্তু এখন আমি তোকে মারবো না। আজ আমি তোকে দেখাবো এই জম যখন
কাউকে ভালোবাসে তখন সে কতটা পাগলামি করতে পারে। তুই আমার থেকে পালাতে চাস? কত বড় সাহস তোর! আমার রূপের আগুনের সামনে তুই পুরো ছারখার হয়ে যাবি, তাও আমার মায়ায় ছাড়তে পারবি না। বল, তুই কি আমার এই মায়ায় বন্দি হতে চাস, নাকি সত্যিই আমি গুন্ডামি শুরু করব? আপু, তুমি কি সত্যিই আরিশা আপু, নাকি অন্য কেউ? তুমি এভাবে কথা বলছো কেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়া, বিশ্বাস করাচ্ছি। তুই যতবার আমাকে এড়িয়ে চলার চেষ্টা করবি, আমি ততবার তোকে এইভাবে কোণঠাসা করব। আমি কোনো সাধারণ মেয়ে নই ঈশান, আমি আরিশা। আমি যা চাই তা আমি আদায় করে নিই, আর এখন আমি তোকে চাচ্ছি। তুই শুধু আমার হবি, অন্য কারোর দিকে তাকানোর সাহসও করবি না। যদি দেখি অন্য কোনো মেয়ের সাথে কথা বলছিস, তাহলে কিন্তু আমি সত্যি আমার গুন্ডি রূপ ধারণ করব। তখন তোকে রক্ষা করার কেউ থাকবে না, বুঝেছিস আমার বোকা হবু বর? আরিশা তার হাত দিয়ে ঈশানের চুলের মধ্যে আঙুল চালাতে লাগলো। ঈশান তখন পুরোপুরি আরিশার রোমান্টিক মেয়ে হয়ে আচ্ছন্ন। তার ভয়টা এখন ধীরে ধীরে এক অজানা ভালো লাগায় রূপ নিচ্ছে। তোর এই ফর্সা গাল দুটোতে যখন ভয়ের লাল আভা ফুটে ওঠে, তখন তোকে কামড়ে দিতে ইচ্ছে করে। ইস, তুই যদি জানতি আমি তোর জন্য কতটা পাগল, তাহলে ওভাবে গুন্ডি বলে আমাকে খেপাতি না। এখন বল, তুই কি আমার এই মিষ্টি শাসন মেনে নিবি, নাকি আমি আরো একটু কড়া হব? তুই পালানোর যত পথ খুঁজবি, আমি ততবার তোর সব পথ বন্ধ করে দেব। কারণ তুই এখন আমার দখলে, এই ঘরের ভেতরে এবং বাইরেও। আরিশা ঈশানের কানের কাছে এসে জোরে একটা ফু দিল এবং আলতো করে তার গাল টিপে দিয়ে সরে দাঁড়ালো। ঈশান তখনও দেওয়ালের সাথে লেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। আরিশা মুচকি হাসে, আলগা ভাবে দরজাটা খুলে দিয়ে চলে গেল। আল্লাহ, এ তো রাগী ছিলই, এখন তো দেখি আরো ভয়ঙ্কর হয়ে গেছে। মারধর করলে না হয় সহ্য করা যেত, কিন্তু এভাবে আদর করে মেরে ফেললে তো আমার পালানোর কোনো রাস্তা নেই। গতকাল রাতের সেই অদ্ভুত আর ভয়ঙ্কর অভিজ্ঞতার পর ঈশানের চোখে এক ফোঁটা ঘুম ছিল না। আরিশার সেই রোমান্টিক হুমকির কথা মনে পড়তেই ওর গায়ের লোমগুলো কেমন জানি খাড়া হয়ে যাচ্ছিল। সকালে তড়িঘড়ি করে তৈরি হচ্ছে সে, নাস্তার টেবিলে আসছে, কারণ আজ তার ইউনিভার্সিটিতে খুবই একটা গুরুত্বপূর্ণ একটি ক্লাস আছে। আম্মু, তাড়াতাড়ি নাস্তা দাও, আমার লেট হয়ে যাচ্ছে। আজ ক্লাসে ঠিক সময়ে না পৌঁছাতে পারলে প্রফেসর আমাকে ঢুকতে দেবে না। তুমি বিয়েটা নিয়ে এত দুশ্চিন্তা করো না। আরিশার বাবার সাথে আমার কথা হয়েছে, আগামী মাসেই আমরা আংটি বদলের অনুষ্ঠান সেরে ফেলতে চাইছি। মেয়েটা যেমন কাজে তেমনি বুদ্ধিমতী, আমাদের বংশের মানও রাখবে। ঠিক বলেছো। আমার তো আরিশাকে ছাড়া অন্য কাউকে বাড়ির বউ হিসেবে ভাবতেই কষ্ট হয়। ও যেমন সুন্দর করে কথা বলে, তেমনই গুছিয়ে ঘরটা আগলে রাখবে। ঈশানের মতো আলগোসা ছেলের জন্য আরিশাই একদম পারফেক্ট। বাবা মায়ের মুখে আবারও সেই বিয়ের আলোচনা শুনে ঈশানের রাগে সারা শরীর রিরি করে উঠল। সে হাতের জলের গ্লাসটা থপ করে টেবিলের ওপরে রেখে চিৎকার করে উঠল। আম্মু, আব্বু, তোমরা কি পাগল হয়ে গেছো? তোমরা কি বুঝছো না আমি কি বলছি? কেন তোমরা জোর করে ওই সিনিয়র আপুর সাথে আমার বিয়ে দিতে চাইছো? ও বয়সে আমার বড়, তার উপর ওর স্বভাব একটা আস্ত গুন্ডার মতো। তোমরা কি চাও বিয়ের পর তোমাদের ছেলে প্রতিদিন মার খেয়ে নীল হয়ে বাড়ি আসুক? ঈশান, একদম বাজে কথা বলবে না। বড়দের কথার উপর কথা বলা আমাদের বাড়ির নিয়ম নয়। আরিশা তোমার বড় হতে পারে, কিন্তু ও তোমাকে শাসন করতে পারবে বলেই আমরা তাকে পছন্দ করেছি। তোমার এই চাঞ্চল্যতা কমানোর জন্য ওর মতন মেয়েই দরকার। শাসন? তোমরা ওটাকে শাসন বলো? ও একটা লেডি ডন। তোমরা জেনে বুঝে কেন আমাকে ওই জমের মুখে ঠেলে দিচ্ছ? আমি বারবার বলছি আমি বিয়েটা করব না। আমি কোনোভাবেই ওই রাগী মেয়েটার সাথে জীবন কাটাতে পারবো না। তোমরা কি আমার সুখ চাও না? তুই এখন ছোট্ট আছিস, তাই এসব বুঝিস না। বিয়ের পর যখন দেখবি আরিশা তোর কত যত্ন করছে, তখন আমাকে এসে ধন্যবাদ দিবি। এখন এসব নাটক বন্ধ করে চুপচাপ নাস্তাটা শেষ কর। খাবার সামনে নিয়ে মেজাজ দেখাবি না। ঈশান দেখল তার আকুতি এত চিৎকার বাবা মায়ের কানে মোটেও পৌঁছাচ্ছে না। তারা এমন একরকমভাবে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে যেন ঈশান কোনো মানুষ নয়, একটা খেলার পুতুল।
বাবা মায়ের এই নির্লিপ্ত দেখে ঈশান বিরক্তির চরমে পৌঁছালো। না, আমি কোনো নাস্তা করব না। তোমাদের সাথে কথা বলা মানেই নিজের মাথা নষ্ট করা। তোমরা যখন আমার সিদ্ধান্তকে সম্মান দিতে জানো না, তখন তোমাদের হাতের নাস্তাও আমি খাবো না। আমি চললাম ইউনিভার্সিটি। আর মনে রেখো, আমি ওই ডাইনিকে কোনো দিন বিয়ে করব না। ঈশান চেয়ারটা ঠাস করে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং নিজের ব্যাগটা কাঁধে নিয়ে গট গট করে দরজার দিকে এগিয়ে গেল। ছেলের এমন অত্যাচার দেখে ঈশানের মা থালা হাতে নিয়ে তার পিছন পিছন দৌড়ে এলেন। ওরে ঈশান, যাস না বাবা, খালি পেটে বাইরে বের হলে তোর শরীর খারাপ করবে। শোন আমার কথা, অন্তত একটু মুখে দিয়ে যা। এই তোরে বলছি ঈশান, দাঁড়াও বলছি। ঈশান, নিজের লিমিট ক্রস করো না। তোমার মা তোমাকে ডাকছে, ফিরে এসে নাস্তাটা শেষ করো। আমি কিন্তু রেগে গেলে ভালো হবে না। ফিরে এসে বলছি। বাবার সেই গম্ভীর গলার হুঙ্কার আর মায়ের করুণ আরতি কোনোটাই ঈশানকে থামাতে পারল না। সে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল এবং রাগে জোরে দরজাটা আটকে দিল। রাস্তায় বেরিয়ে সে গজগজ করতে করতে হাঁটতে লাগলো আর মনে মনে আরিশাকে একটা একটা গালি দিতে লাগলো। সব দোষ ওই পেতনি আরিশার। ও কি জাদু করেছে আমার বাবা মার ওপর যে সবাই ওর দালালি করছে। ইউনিভার্সিটিতে গিয়ে আজ বন্ধুদের সাথে পরামর্শ করতে হবে। এই জমের হাত থেকে আমাকে বাঁচতেই হবে। বাসা থেকে না খেয়ে রাগে ফুসতে ফুসতে ঈশান ইউনিভার্সিটির গেটে এসে পৌঁছায়। তার মেজাজ আগে থেকেই খারাপ ছিল, কিন্তু ক্যাম্পাসে ঢুকে যা দেখলেও তাতে তার রক্ত মাথায় চড়ে গেল। দেখলো আরিশা তার বান্ধবীদের নিয়ে মেন গেটের পাশেই আড্ডা দিচ্ছে। ঈশান ঠিক করলো সে আজ আরিশাকে পাত্তাই দিবে না। সে একদম সোজা তাকিয়ে আরিশার পাশ দিয়ে এমনভাবে হেঁটে চলে গেল যেন সে কাউকে চিনতেই পারেনি। তার এই ডোন্ট কেয়ার ভাব দেখে আরিশার বান্ধবীরা অবাক হয়ে গেল। কিরে আরিশা, তোর হবু বর তো তোকে দেখেই না দেখার ভান করে চলে গেল। তোর মতো সুন্দরী আর ড্যাশিং একটা মেয়ের সামনে দাঁড়িয়ে আছে, আরও একটা বারের জন্য তোর দিকে তাকালো না। ঘটনা কি বলতো? মনে হচ্ছে তোকে ও পাত্তাই দিচ্ছে না। বান্ধবীর কথা শুনে আরিশার চোখ মুখ লাল হয়ে গেল। সে দেখল ঈশান বেশ আয়েসি ভঙ্গিতেই হেঁটে গিয়ে তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে হাসাহাসি করছে। অপমানে আরিশার হাত পা কাঁপতে লাগলো। সে গটগট করে ঈশানের দিকে এগিয়ে গেল। কিরে ঈশান, তোর সাহস তো দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে আছি আর তুই আমাকে উপেক্ষা করে চলে গেলি। আমি কি এখানে ঘাস কাটছি? তোর কি চোখে সমস্যা হয়েছে নাকি ইচ্ছে করেই এমন করলি? দেখুন আপু, এটা ইউনিভার্সিটি। এখানে আমরা সবাই পড়াশোনা করতে আসি। আপনার এই ছোটোবেলার বাদরামিগুলো দয়া করে এখানে করবেন না। আমার বন্ধুদের সামনে আমাকে এভাবে ডাকার কোনো মানে হয় না। আপনি আপনার কাজ করুন, আমাকে আমার মতো থাকতে দিন। কি বললি তুই? আমার কথা তোর কাছে বাদরামি মনে হয়? তুই কি ভুলে গেছিস বাসায় তোর সাথে কি হয়েছিল? তোর এই সাহস আমি কিভাবে কমাতে হয় তা খুব ভালো করেই জানি। তুই ভাবছিস সেখানে অনেক মানুষ আছে বলে আমি কিছু করব না? আমাকে চিনিস তো তুই? হ্যাঁ, খুব ভালো করেই চিনি, আর চিনি বলেই বলছি। এখন এখান থেকে যান, আমার ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। আর আমি আপনার সাথে ফালতু তর্ক করে সময় নষ্ট করতে চাই না। আপনি যা পারেন করেন, আমার কিচ্ছু যায় আসে না। আর কোনো দিন আমার সামনে এভাবে আসবেন না। ঈশান যখন পাল্টা চিৎকার করে কথাগুলো বলল, তখন আশেপাশের অনেক স্টুডেন্ট তাদের দিকে তাকাতে শুরু করলো। আরিশা বুঝতে পারলো এখানে বেশি ঝগড়া করলে তার নিজেরই ইমেজটা নষ্ট হয়ে যাবে। সে রাগের দাঁত কিরমির করতে করতে ওখান থেকে চলে গেল। কিরে ঈশান, তুই আরিশা আপুর সাথে এমন ব্যবহার করলি কেন? উনি তো তোর বড়, তার ওপর তোদের রিলেশন তো অন্যরকম। এত সুন্দরী একটা মেয়ের ওপর এভাবে চিল্লানো ঠিক হয়নি বন্ধু। তোরা তো শুধু ওর বাইরের রূপ দেখছিস, ভেতরটা যে কত ভয়ঙ্কর সেটা শুধু আমি জানি। আমার বাবা মা পাগল হয়ে গেছে ওর সাথে আমার বিয়ে দেওয়ার জন্য। আমি তো শান্তিতে মরতেও পারছি না। প্রতিদিন এই জমের অত্যাচারে আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে। কি রে বন্ধু, তোর তো দেখছি চাঁদ কপাল। আরিশা আপুর মতো এমন হট আর সুন্দরী একটা মেয়ে তোর বউ হতে চলেছে, আর তুই বলছিস জম? তুই যদি বিয়ে করতে না চাস তবে আমার সাথে সেটিং করিয়ে দে, আমার কোনো সমস্যা নেই। তোর কপাল তো দেখি
হীরা দিয়ে বাঁধানো। তোরা এসব কি বলছিস? তোদের কাছেও সুন্দরী মনে হতে পারে, কিন্তু আমার কাছে ও একটা জ্যান্ত বিপদ। তোরা জানিস না ও আমাকে কিভাবে থ্রেট দেয়। তোদের যদি এতই পছন্দ হয় তবে তোরাই বিয়ে কর। আমার জান বাঁচলে আমি বাঁচি। তুই আসলে কদর বুঝছিস না রে। আপু তোকে কত ভালোবাসে সেটা তার চোখের দিকে তাকালেই বোঝা যায়। এই রাগের আড়ালে যে কত ভালোবাসা আছে সেটা তুই বিয়ের পর বুঝবি। তখন দেখবি আমাদের এই কথাগুলোই মনে পড়বে। এখন চল ক্লাসে যাই, পরে তোর রোমান্টিক বিয়ে গল্প শোনা যাবে। বন্ধুদের কথা শুনে ঈশানের বিরক্তি আরও বেড়ে গেল। সে বুঝতে পারল বাড়ির মানুষের মতো তার বন্ধুরাও আরিশার মায়ায় পড়ে গেছে। সে মনে মনে একা হয়ে যাচ্ছে ভেবে দীর্ঘশ্বাস ফেলল এবং গটগট করে ক্লাসের রুমের দিকে হাঁটা দিল। ইউনিভার্সিটির শেষ ক্লাসটা শেষ করে ঈশান কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সারাটা দিন আরিশার সেই রাগী চেহারা আর বন্ধুত্বের টিক্কুনি শুনে তার মাথা ধরে গিয়েছিল। সে ভাবছিল করিডোর দিয়ে একাই দ্রুত পায়ে হেঁটে মেন গেট দিয়ে বেরিয়ে যাবে, যাতে আরিশা সামনে আর না পড়তে হয়। করিডোর মোড় ঘুরতেই আচমকা একটা শক্ত হাত ঈশানের শার্টের হাতা চেপে ধরল এবং সহজ জোরে টান দিল। ঈশান কিছু বুঝে ওঠার আগেই দেখল কেউ একজন তাকে টেনে পাশে নির্জন করিডোর দিকে নিয়ে যাচ্ছে। সে ভয়ে আর বিস্ময়ে থমকে গেল। আরে কে আপনি? এভাবে টানছেন কেন? ও খোদা, আমাকে ছাড়ুন। এই ভর দুপুরে কি কিডন্যাপ হচ্ছে নাকি? বাঁচাও। ঈশানের আর্তনাদ করার আগেই তাকে একটা ফাঁকা ঘরের দেওয়ালে সাথে ধাক্কা দিয়ে আটকে দেওয়া হলো। ঈশান চোখ খুলে দেখলো সামনে আর কেউ নয়, স্বয়ং আরিশাই দাঁড়িয়ে আছে। আরিশার চোখের দৃষ্টি আজ সাধারণ দিনের চেয়ে বেশি ধারালো আর রহস্যময়। কি হলো রে? খুব তো লাফাচ্ছিলি ক্যাম্পাসে, বন্ধুদের সামনে আমাকে অপমান করে খুব বীরপুরুষ হয়ে গেছিস, তাই না? ভেবেছিস ওভাবে পাত্তাই দিবি না আর আমি তোকে ছেড়ে দেব? তোর এই আস্পর্ধা আমি আজ মাটি করে দেব ঈশান। তুই আমার সাথে পাঙ্গা নিয়েছিস, এখন তার ফল ভোগ কর। আপু, মানে আরিশা, বিশ্বাস করো আমি ওটা ইচ্ছে করে করিনি। আসলে বন্ধুদের সামনে একটু ভাব নিতে গিয়ে, মানে আমি আসলে খুব ভয়ে ছিলাম। আমাকে মাফ করে দাও। আমি আর কোনো দিন এমন করব না। তুমি তো জানোই আমি তোমার কত অনুগত ভাই। ভাই? আবার ভাই বললি? তোকে না বলেছি আমাকে ওসব নামে ডাকবি না? তুই শুধু মাফ চাইলেও হবে না, তুই আমাকে সবার সামনে ইগনোর করেছিস। আমার ইগোতে লেগেছে। আরিশা আহমেদকে কেউ অবজ্ঞা করে পার পায় না। তোর এই শুকনো ঢোক গেলা আর ডাগর ডাগর চোখের ভয় দেখে আমার মন গলবে না। আজ তোকে আমি অন্যভাবে শাস্তি দিব। আরিশা কথাগুলো বলতে বলতে ঈশানের আরও কাছে চলে এলো। সে তার দুই হাত ঈশানের কাঁধের ওপরে রাখলো এবং মুখটা ঈশানের কানের একদম কাছে নিয়ে গেল। ঈশানের সারা শরীর তখন থর থর করে কাঁপছে। সে বুঝতে পারছে না আরিশা এখন কি করতে যাচ্ছে। তুই কি জানিস ঈশান, যখন তুই আমাকে দেখে ভয় পাস তখন তোকে দেখতে সবচেয়ে বেশি কিউট লাগে। তোর এই কাপা কাপা ঠোঁট আর কপালে জমে থাকা ঘাম আমাকে পাগল করে দেয়। তুই ভেবেছিস আমি তোকে মারবো? না রে বোকা, মারলে তো ব্যথার চোটে আমাকেই ভুলে যাবি। আমি চাই তুই আমাকে আজীবন মনে রাখিস। আপু প্লিজ এমন করো না, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। তুমি বরং আমাকে দুটো চড় মারো, তাও ভালো, কিন্তু এভাবে তাকিয়ে থেকো না। আমার বুক ধড়ফড় করছে। ধরফর তো করবেই, কারণ তুই এখন আমার মায়াবী জালে আটকা পড়েছিস। তুই যতবার আমাকে দূরে ঠেলবি আমি ততবার তোকে এইভাবে আগলে ধরবো। তোর শার্টের এই কলারটা ঠিক করে দিচ্ছি, দেখ, ঠিক যেমনটা আমি সারা জীবন তোর খেয়াল রাখবো। তুই আমার অবাধ্য হতে পারবি না ঈশান। তুই আমার হবু বর, আর আমার বরের উপর আমার পূর্ণ অধিকার আছে। আরিশা তার আঙুল দিয়ে ঈশানের চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরল। ঈশান চোখ বন্ধ করে ফেলল লজ্জা আর ভয়। আরিশা তার শীতল হাতের ছোঁয়া ঈশানের গালে বলে দিতে লাগলো, যা ঈশানের হৃদস্পন্দন কয়েক গুণ বাড়িয়ে দিল। চোখ বন্ধ করলি কেন? তাকা আমার দিকে, দেখ তোর এই তথাকথিত গুন্ডি আপুটা তোকে কতটা ভালোবাসে। তোর সাথে আমার বিয়ে হবেই, আর তখন তুই চাইলেও আমার এই রোমান্টিক অত্যাচার থেকে মুক্তি পাবি না। প্রতিদিন সকালে তোর ঘুম ভাঙবে আমার এই শাসনের মধ্য দিয়ে। তুই কি তৈরি তো আমার এই মিষ্টি বন্দি হতে? তুমি আসলেই ডাইনি। মানুষের মন নিয়ে
এভাবে খেলতে তোমার একটুও খারাপ লাগে না? আমি তো এখন সত্যিই পাগল হয়ে যাব। আমাকে যেতে দাও আরিশা, প্লিজ। পাগল তো তোকে আমি করেই ছাড়বো, তবে আজ এইটুকু থাক। পরের বার যখন আমাকে ইগনোর করবি তখন শাস্তিটা এর চেয়েও অনেক বেশি বড় হবে। এখন যা, বাড়ি গিয়ে তোর আম্মুকে বলবি আমাদের বিয়ের কেনাকাটা যেন তাড়াতাড়ি করে। আরিশা ঈশানের কপালে আলতো করে একটা টোকা দিয়ে মুচকে আসলো এবং তাকে ছেড়ে দিয়ে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। ঈশান এখনও দেওয়ালের সাথে লেপ্টে দাঁড়িয়ে আছে। তার মনে হচ্ছে সে কোনো স্বপ্ন দেখছে, নাকি সত্যিই তার সাথে এক রোমান্টিক ঝড় বয়ে গেল। ওরে বাবা, এ তো দেখছি মারধর করার চেয়েও ভয়ঙ্কর। মায়ার জালে ফেলে তো আমাকে শেষ করে দিচ্ছে। আমি এখন বাঁচি কিভাবে? এই মেয়ে তো আমার রক্ত খেয়ে নেবে। বিকেলের দিকে ইউনিভার্সিটির ক্যান্টিনে প্রচণ্ড ভিড় থাকে। ঈশান তার বন্ধুদের সাথে এক কোণায় বসে চা খাচ্ছিল। সারাদিনের ধকল আর আরিশার রোমান্টিক হুমকির কথা ভেবে সে কিছুটা অন্যমনস্ক হয়েছিল। ঠিক তখনই ক্যান্টিনের অন্য পাশ থেকে উচ্চস্বরে হাসাহাসি আর তর্কের শব্দ শোনা গেল। কিরে ঈশান, তুই তো দেখছি একদম দেবদাস হয়ে গেলি। আরিশা আপু তোকে কি এমন জাদু করলো যে তুই চায়ের কাপে চিনি দিতেই ভুলে গেছিস? তোরা কি থামবি? এমনিতেই আমার মেজাজ গরম হয়ে আছে। তোরা কি দেখছিস না ওই পাশের টেবিলের ছেলেগুলো কেমন অসভ্যের মতো চিৎকার করছে? ক্যান্টিনটা কি ওদের বাপের সম্পত্তি নাকি? ঈশান লক্ষ্য করলো পেছনের টেবিলে কয়েকজন সিনিয়র ছেলে আরিশাকে উদ্দেশ্য করে আজেবাজে মন্তব্য করছে। আরিশা তখন মাত্রই ক্যান্টিনে ঢুকেছে তার বান্ধবীদের সাথে। ছেলেগুলোর মধ্যে একজন আরিশার পথ আটকে দাঁড়ালো। আরে আরিশা সুন্দরী যে, আজ তো তোমাকে অন্য দিনের চেয়েও বেশি কড়া লাগছে। তোমায় যদি একবার আমাদের সাথে কফি খাওয়ার জন্য রাজি করানো যেত তবে দিনটা সার্থক হতো। কি হলো বন্ধুরা? আমার পথ ছাড়ো বলছি। তোমাদের মতো ফালতু ছেলেদের সাথে কথা বলার রুচি আমার নেই। ভদ্রভাবে বলছি, সামনে থেকে সরো, না হলে কিন্তু ফল ভালো হবে না। ওরে বাবা, ম্যাডাম তো দেখি অনেক তেজ দেখান। এই তেজ দিয়ে কি হবে? চলো না একটু আড্ডা দিই। আমাদের সাথে থাকলে তোমার এর এক পানি হয়ে যাবে। ঈশান আর সহ্য করতে পারল না। আরিশাকে নিয়ে এমন বাজে কথা শুনে তার ভেতরটা জ্বরে উঠল। সে বন্ধুদের বারণ সত্ত্বেও টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো এবং শটান ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়ালো। এই যে ভাই, অনেক হয়েছে। মেয়েটার সাথে অভদ্রতা করছেন কেন? উনি না করে দিয়েছেন, তারপরও কেন সামনে দাঁড়িয়ে আছেন? দয়া করে সরুন, না হলে আমি অথরিটিকে জানাবো। এই পিচ্ছি, তুই কোত্থেকে এলি? হিরো সাজতে এসেছিস? যা এখান থেকে, না হলে এক থাপ্পড়ে দাঁত ফেলে দেব। আরিশা, আমাদের ফ্রেন্ডলি রিকোয়েস্ট শুনবে? তোর এখানে দালালি করতে হবে না। আমি পিচ্ছি নাকি সেটা বড় কথা নয়, আপনারা যে আচরণ করছেন সেটা ইফটিজিংয়ের পর্যায়ে পড়ে। আমি শেষবার বলছি, ওনার পথ ছাড়ুন। ছেলেটি যখন ঈশানের কলার ধরার জন্য হাত বাড়াবে ঠিক তখনই আরিশা ঈশানকে এক হাত দিয়ে সরিয়ে সামনে চলে এলো। আরিশার চোখের দৃষ্টি তখন আগুনের মতো জ্বলছে। সে ছেলেটির হাতটা শক্ত করে চেপে ধরল। খবরদার, আমার গায়ে হাত দেওয়ার সাহস তোদের নেই, কিন্তু আমার হবু বরের গায়ে হাত তোলার চিন্তা করিস না। তোরা ভেবেছিস আমি দুর্বল? তোদের মতো 10টা ছেলেকে আমি একাই শায়েস্তা করার ক্ষমতা রাখি। তোদের সাহস হয় কি করে আমার সামনে দাঁড়িয়ে আমার মানুষকে হুমকি দেওয়ার? তোমার হবু বর এই পিচ্চিটা। আরিশা, চয়েস তো তোমার জঘন্য। চয়েস জঘন্য কিনা সেটা তোকে বুঝিয়ে দিচ্ছি। এখন যদি তোরা এই মুহূর্তে ক্যান্টিন থেকে বের না হোস তবে তোদের নামে এমন রিপোর্ট করব যে তোদের ছাত্রত্ব থাকবে না। আর শোন, আজ থেকে মনে রাখবি, ঈশানের দিকে কেউ যদি চোখ তুলে তাকায় তবে আমি তার চোখ উপড়ে নেব। ও আমার, আরও সুরক্ষার দায়িত্ব আমার। আরিশার এমন চণ্ডী মূর্তি আর গলার জোর দেখে ক্যান্টিনের সবাই চুপ হয়ে গেল। বকাটে ছেলেগুলো বুঝতে পারল আরিশা আহমেদকে ঘাটানো মানে নিজের বিপদ ডেকে আনা। তার বিড়বিড় করতে করতে দ্রুত ক্যান্টিন থেকে সটকে পড়ল। ক্যান্টিনের সবাই তখন হাঁ হয়ে আরিশা আর ঈশানের দিকে তাকিয়ে আছে। তুমি মাঝখানে না এলেও পারতে, আমি নিজেই ওদের হ্যান্ডেল করতে পারতাম। আমাকে সবার সামনে লজ্জা দিলে কেন? লজ্জা? আমি তোকে বাঁচালাম আর তুই বলছিস লজ্জা? তুই আমার জন্য লড়তে এসেছিস, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। কিন্তু মনে রাখিস, আমি থাকতে তোকে কেউ একটা টোকাও দিতে পারবে না।
তুই শুধু আমার রোমান্টিক অত্যাচার সহ্য করবি, অন্যদের অত্যাচার করার সুযোগ আমি দেব না। তোমার এই প্রোটেক্টিভ ভাবটা মাঝে মধ্যে খুব বেশি হয়ে যায় আরিশা। মানুষ কি ভাবছে দেখছো? সবাই মনে করছে আমি তোমার আঁচলের নিচে থাকি। মানুষ কি ভাবে তাতে আমার কিছু যায় আসে না। তুই আমার রাজকুমার, আর তোকে পাহারা দেওয়ার দায়িত্ব এই ডাইনি গুন্ডির। এখন চুপচাপ গিয়ে চা খা। আর শোন, আজ কিন্তু তুই আমার জন্য হিরোর মতো এগিয়ে এসেছিলি, সেজন্য বাসায় গিয়ে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আরিশা মুচকি হেসে তার বান্ধবী নিয়ে টেবিলের দিকে চলে গেল। ঈশান তার বন্ধুদের কাছে ফিরে এলে নাবিলা আর ইমন তাকে নিয়ে হাসাহাসি শুরু করছে, কিন্তু ঈশানের মনে তখন এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। আরিশা তার রক্ষা করার ভঙ্গিটা তার মনে গেঁথে গেছে। কিরে বন্ধু, তোর হবু বউ তো জ্যান্ত বাঘিনী। ওই বখাটেগুলো তো ভয়ে পালানোর পথ পাচ্ছিল না। তুই তো দেখছি আসলেই চাঁদের কপাল নিয়ে জন্মেছিস। তোরা থামবি এখন? আমি তো জাস্ট একটা মেয়ের অপমানের প্রতিবাদ করতে গিয়েছিলাম, কিন্তু ও যেভাবে সবার সামনে আমাকে নিজের বলে দাবি করলো, তাতে আমার মুখ দেখানোর জায়গা নেই। আরে গাধা, এটাই তো ভালোবাসা। যে মেয়ে সবার সামনে নিজের অধিকার জাহির করতে পারে তার ভালো তোকে কেউ বাসবে না। তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। এখন তো মনে হচ্ছে আমাদেরও একটা এমন রাগী গার্লফ্রেন্ড দরকার। বন্ধুদের ঠাট্টা চলতেই থাকলো, কিন্তু ঈশান আর চোখে আরিশার দিকে তাকালো। আরিশা তখন বান্ধবীদের সাথে গল্প করলেও বারবার ঈশানের দিকে তাকিয়ে চোখ টিপে হাসছিল। ঈশান ভাবলো এই মেয়েটার হাত থেকে রক্ষা পাওয়া আসলে অসম্ভব। ইউনিভার্সিটি থেকে ফেরার পর থেকে ঈশানের মনের ভিতরে একটা অস্থিরতা কাজ করছিল। ক্যান্টিনে আরিশা যেভাবে তাকে আগলে ধরেছিল আর সবার সামনে নিজের বলে দাবি করছিল, সেই দৃশ্যটা বারবার তার চোখের সামনে ভাসছে। তবে সবচেয়ে বড় চিন্তার বিষয় ছিল আরিশার সেই রহস্যময় সারপ্রাইজ। রাত তখন প্রায় 9টা। ঈশান তার রুমে বসে বইয়ের পাতায় চোখ রাখলেও মন পড়েছিল দরজার দিকে। হঠাৎই কোনো শব্দ ছাড়াই তার ঘরের দরজাটা খুলে গেল। ঈশান চমকে তাকিয়ে দেখল আরিশা তার হাতে একটা বড় শপিং ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে একদম সাধারণ নীল রঙের একটা সুতির শাড়ি, যা ঈশানের আগে কখনো তাকে পরতে দেখেনি। তুমি এই সময়ে আমার রুমে? আর তুমি শাড়ি পরেছো কেন? তোমাকে তো শাড়িতে একদম চেনা যাচ্ছে না। ডাইনি থেকে এক নিমেষেই মানুষ হয়ে গেলে কিভাবে? মুখ সামলে কথা বল ঈশান। আজ আমি তোকে বকতে আসিনি। ক্যান্টিনে তুই যেইভাবে ওই বখাটেদের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলি, সেটা দেখে আমি সত্যি খুব ইমপ্রেসড হয়েছি। আমার মনে হয়েছে আমার হবু বরটা শুধু ভীতু নয়, তার ভেতরে বীরত্বও আছে। তাই তোর জন্য এই বিশেষ সারপ্রাইজ। ইমপ্রেসড হয়েছো সেটা তো বুঝলাম, কিন্তু এই শপিং ব্যাগে কি আর এই শাড়ি পরার রহস্যটা কি? তুমি কি আবার কোনো নতুন ফাঁদ পাচ্ছ আমাকে ফাঁসানোর জন্য? শোন ঈশান, তুই সব সময় আমাকে নেগেটিভলি নিস কেন? আজ আমি চেয়েছিলাম তোকে এমন কিছু দিতে যা তুই অনেক দিন ধরে চাইছিলি। এই ব্যাগটা খোল, দেখ ভেতরে কি আছে। আর এই শাড়িটা তোর পছন্দের রং ছিল বলে আজ পরেছি, শুধু তোর জন্য। ঈশান দ্বিধা নিয়ে ব্যাগটা খুলল এবং ভেতরে দেখলো তার বহুদিনের শখের একটা লেটেস্ট মডেলের ডিএসএলআর ক্যামেরা। ঈশান ক্যামেরাটা হাতে নিয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেল। সে ভাবতেও পারেনি আরিশা তার এই শখের কথা জানবে। এটা তো সেই ক্যামেরাটা যেটা আমি গত 3 মাস ধরে কেনার জন্য আম্মুকে বলছিলাম। তুমি এটা কিভাবে জানলে? আর এটা তো অনেক দামি আরিশা, আমি এটা নিতে পারবো না। নিতে পারবো না মানে কি? আমি তোর কে হই? আরিশা আহমেদ যখন কাউকে কিছু দেয় তখন সেটা ফিরিয়ে নেওয়ার অপশন থাকে না। আমি জানি তুই ফটোগ্রাফি খুব পছন্দ করিস, তাই ভাবলাম তোর এই শখটা কেন অপূর্ণ থাকবে। আজ থেকে তুই আমার ছবি তুলবি, আর শুধু আমারই ছবি তুলবি, বুঝলি? কিন্তু তুমি হঠাৎ এত দয়ালু হয়ে গেলে কেন? তোমার মাথায় কি অন্য কোনো প্ল্যান ঘুরছে? এই ক্যামেরা দিয়ে আমাকে ঘুষ দিয়ে কি তুমি তোমার সব হুকুম মানিয়ে নিতে চাও? ঘুষ বললি? তুই এখনো আমাকে চিনতে পারলি না রে বোকা। তোকে আমি ভালোবাসি, শাসন করি আর আগলে রাখি, এগুলো সব আমার অধিকার থেকে করি। এই ক্যামেরাটা উপহার মাত্র। তবে হ্যাঁ, এর বদলে তোকে একটা কাজ করতে হবে। আজ থেকে তুই আর আমাকে এড়িয়ে চলবি না। কাল সকালে আমরা দুজন একসাথে ঘুরতে যাব, আর তুই আমার অনেকগুলো ছবি সুন্দর করে তুলে দিবি। রাজি? কাল তো
আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। আর তাছাড়া এভাবে হঠাৎ করে তোমার সাথে ঘুরতে যাওয়া কি ঠিক হবে? লোকে দেখলে আবার আজে বাজে কথা বলবে। লোকে কি বলবে তা নিয়ে আমি কবে থেকে চিন্তা করা শুরু করলাম। আর ক্লাসের কথা বাদ দে, একদিন না গেলে কিচ্ছু হবে না। আমি অলরেডি ফুপ্পিকে বলে দিয়েছি যে আমরা কাল একসাথে বের হচ্ছি। তুই যদি রাজি না হোস তবে এই ক্যামেরাটা আমি এক্ষুনি জানালা দিয়ে ফেলে দিব। বল যাবে কি না? ঈশান বুঝতে পারল আরিশার জেদের কাছে হার মানা ছাড়া আর কোনো উপায় নেই। একদিকে শখের ক্যামেরা পাওয়ার আনন্দ, অন্যদিকে আরিশার সেই মিষ্টি রাগী আর শাসনে যেন দিশেহারা হয়ে পড়ল। আরিশা ঈশানের খুব কাছে এসে তার শার্টের কলারটা ঠিক করে দিল। দেখ ঈশান, তুই যতবার আমার চোখের দিকে তাকাতে ভয় পাস ততবার আমার তোকে আরও কাছে টানতে ইচ্ছে করে। তোকে আমি সারা জীবন এইভাবেই সারপ্রাইজ দিয়ে যাব। তুই শুধু আমার সাথে থাকিস, কোনোদিন আমাকে ছেড়ে যাওয়ার কথা স্বপ্নেও ভাবিস না। যদি ভাবিস তবে কিন্তু এই গুন্ডি রূপটা ফিরে আসতে সময় নেবে না। তোমার এই ভালোবাসা আর ধমক দুটোই আমার হজম করতে কষ্ট হয় আরিশা। তবে ক্যামেরাটার জন্য ধন্যবাদ, সত্যি এটা আমার খুব দরকার ছিল। শুধু ধন্যবাদ দিলে হবে না, কাল সারাটা দিন আমার সাথে কাটাতে হবে। আর শোন, এখন ঘুমানোর চেষ্টা কর। কাল সকালে আমি নিজেই তোকে এসে ডেকে তুলবো। আর দেরি করলে কিন্তু কান টেনে বিছানা থেকে নামাবো। গুড নাইট আমার কিউট বর। আরিশা মুচকি হেসে রুম থেকে বেরিয়ে গেল। ঈশান ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। সে বুঝতে পারছে না সে আরিশার প্রেমে পড়েছে নাকি তার জালে আবারও বেশি জড়িয়ে যাচ্ছে। তবে একটা বিষয় নিশ্চিত, আরিশার এই সারপ্রাইজ তার মনে গভীর এক ছাপ ফেলে গেছে। সকালের মিষ্টি রোদ জানলা দিয়ে ঈশানের চোখে এসে পড়তেই তার ঘুম ভেঙে গেল। কাল রাতে সেই দামি ক্যামেরাটা এখনও তার শিয়রে রাখা। ঈশান ভাবছিল আজকের দিনটা কেমন কাটবে। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। ঈশান দরজা খুলতেই যেন তোর চোখ ধাঁধিয়ে গেল। তুমি তুমি এই ভোরেই রেডি হয়ে গেছো? আর আজকেও শাড়ি পরেছো? আমি তো ভাবলাম কাল রাতে হয়তো শখ করে শাড়ি পরেছিলে, কিন্তু আজও। কেন, আমাকে কি ভালো লাগছে না? তুই তো ফটোগ্রাফি করবি, তাই ভাবলাম শাড়িতেই বোধহয় ছবিগুলো বেশি ভালো আসবে। তাছাড়া তুই নীল রং পছন্দ করিস, তাই আজ হালকা নীল রঙের এই জামদানিটা পরলাম। এখন হাঁ করে তাকিয়ে না থেকে জলদি তৈরি হয়ে নে, আমাদের অনেক দূর যেতে হবে। ঈশান অপলক দৃষ্টিতে আরিশার দিকে তাকিয়ে রইল। নীল শাড়িতে আরিশাকে আজ অসম্ভব মায়াবী আর স্নিগ্ধ লাগছে। তাকে তার কপালে ছোট্ট কালো টিপ আর খোলা চুলগুলো যেন ঈশানের হৃদয়ে এক অন্যরকম দোলা দিয়ে গেল। সে মুগ্ধ হয়ে আরিশার রূপ দেখছিল। কিরে, ওইভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? প্রেমে পড়ে গেলি নাকি? নাকি আমার রূপ দেখে তোর হার্টবিট বেড়ে গেছে? বল না, চুপ করে আছিস কেন? না, মানে একদম না। কী সব যা তা বলছো তুমি? আমি জাস্ট দেখছিলাম তোমার শাড়িটা সোজা হয়েছে কিনা। তুমি তো আবার ঠিকঠাক কাপড় পরতেও পারো না। এই তো আমি এখনই রেডি হয়ে আসছি, তুমি নিচে গিয়ে অপেক্ষা করো। ঈশান দ্রুত তৈরি হয়ে ক্যামেরাটা কাঁধে নিয়ে আরিশার সাথে বেরিয়ে পড়ল। তার শহরের কোলাহল ছেড়ে একটু নিরিবিলি একটা পার্কে এসে পৌঁছালো তারা। চারিদিকে সবুজ প্রকৃতি আর আরিশার নীল শাড়ি যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। ঈশান একের পর এক আরিশার চমৎকার সব ছবি তুলতে শুরু করলো। ছবিগুলো কেমন হচ্ছে রে ঈশান? আমাকে কি সত্যি সুন্দর লাগছে, নাকি তুই শুধু ক্যামেরার কারসাজি দেখাচ্ছিস? এই প্রথম আমার মনে হচ্ছে তুই কি বিয়ে করার সিদ্ধান্তটা খুব একটা ভুল ছিল না। অন্তত আমার অনেক সুন্দর সুন্দর ছবি তো পাওয়া যাবে। তোমাকে সুন্দর লাগছে কিনা সেটা তুমি ছবি দেখলেই বুঝবে। আর আমি কোনো কারসাজি করছি না, লেন্স যা দেখছে আমি সেটাই বন্দি করছি। তুমি একটু ওই গাছটার নিচে গিয়ে দাঁড়াও তো, আলোটা ওখানে খুব সুন্দর পড়ছে। ছবি তুলতে তুলতে ঈশানের নজর পড়ল রাস্তার পাশে এক বৃদ্ধা বেলি ফুলের মালা বিক্রি করছেন। সে হুট করে আরিশার জন্য একজোড়া বেলি ফুলের গাজরা কিনে আনলো। আরিশার সামনে এসে সে যখন ফুলের মালাগুলো এগিয়ে দিল, আরিশার চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। এটি কি আমার জন্য? তুই নিজে থেকে আমার জন্য ফুল কিনে এনেছিস? আমি তো ভাবতেই পারছি না। তুই তো আমায় দেখলেই পালাতে চাস।
আজ হঠাৎ এই ভালোবাসা কোথা থেকে এলো? আরে এত অবাক হয়ে তাকিয়ে আছো কেন? জাস্ট ভালো লাগলো তাই কিনে দিলাম। সামান্য একটা ফুলের মালার জন্য এত নাটক করার কি আছে? পছন্দ না হলে ফেলে দাও, আমি জোর করছি না। ফেলে দিব মানে? তুই পাগল হয়েছিস? এটা শুধু সামান্য ফুল নয় ঈশান, এটা আমার কাছে অনেক বড় কিছু, কারণ এটা তুই আমাকে দিয়েছিস। তুই হয়তো জানিস না, ছোটবেলা থেকেই আমার শখ ছিল আমার প্রিয় মানুষটা আমাকে বেলি ফুল দিয়ে সাজাবে। আজ সেই শখটা পূরণ হলো। শোন, আমি একা পড়তে পারছি না, তুই নিজের হাতে আমাকে এই মালাটা চুলে পরিয়ে দে। আমি? লোকে দেখলে কি ভাববে আরিশা? আর আমি তো ওসব পারি না। তুমি বরং নিজেই পরে নাও, হাত কাঁপলে আবার চুল নষ্ট হয়ে যাবে। কেউ দেখলে দেখুক, আমার কিছু যায় আসে না, আর আমার চুল নষ্ট হবে না। তুই জাস্ট আলতো করে পরিয়ে দে। তুই না পরিয়ে দিলে আমি এখান থেকে এক পাও নড়বো না। বল, তুই কি চাস আমি এখানে দাঁড়িয়ে থাকি? ঈশান চারিদিকে একবার করে তাকিয়ে নিয়ে খুব সাবধানে আরিশার পেছনে গিয়ে দাঁড়ালো। তার হাত দুটো কাঁপছিল। খুব যত্ন করে বেলি ফুলের মালাটা আরিশার খোপার চারপাশে জড়িয়ে দিল। বেলি ফুলের তীব্র সুবাস আর আরিশার চুলের ঘ্রাণে ঈশানের মাথা যেন ঝিমঝিম করতে লাগলো। ধন্যবাদ রে ঈশান, আজ আমার দিনটা আসলেও অনেক স্পেশাল হয়ে গেল। তোর এই ছোট্ট উপহারটা আমি সারা জীবন মনে রাখবো। চল এবার আরও কিছু ছবি তুলি, আমার খুব ভালো লাগছে আজ। তার আবারও কিছুক্ষণ ঘুরে বেড়ালো। ঈশান দেখলেও আশেপাশের কিছু ছেলে আরিশার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। আরিশাকে আজ এতটাই সুন্দর লাগছে যে যে কেউ তাকাতে বাধ্য। কিন্তু ছেলেদের সেই লোলুপ দৃষ্টি দেখে ঈশানের ভেতরটা হঠাৎই বিষিয়ে উঠল। তার কেমন যেন অস্বস্তি হতে শুরু করলো। আরিশা, চলো এখান থেকে চলে যাই। আমার মনে হচ্ছে এই জায়গাটা আর ভালো লাগছে না। রোদ অনেক বেড়ে গেছে, চলো অন্য কোথাও যাই। কেন? ওই তো কত সুন্দর রোদ আর ব্যাকগ্রাউন্ড। তুই তো বললি এখানে ছবি ভালো আসবে, হঠাৎ কি হলো তোর? কোনো সমস্যা হয়েছে? কারোর উপর রাগ করলি নাকি? কোনো সমস্যা হয়নি, এমনিতেই ভালো লাগছে না। এখানে ভিড় বাড়ছে, আর ব্যাকগ্রাউন্ডও এখন ছবি তোলার জন্য পারফেক্ট না। আমি যা বলছি শোনো, চলো এখান থেকে বেরিয়ে পড়ি। অন্য কোনো ভালো জায়গায় যাব যেখানে এত মানুষ থাকবে না। ও, তার মানে আমার হবু বরের জেলাসি হচ্ছে। ওই ছেলেগুলো তাকাচ্ছে বলে তুই রেগে গেছিস, তাই না? ঈশান, তুই তো জানিস আমাকে নিয়ে বেশ পজিটিভ। এটা আগে জানলে তো আমি আরও আগেই শাড়ি পরতাম। পজিটিভ হওয়ার কিছু নেই, চলো বলছি, বেশি কথা বলো না। আমাকে আর রাগিও না আরিশা, চলো এখান থেকে। আরিশা মনে মনে খুব হাসলো। সে বুঝতে পারলো ঈশান মুখে যাই বলুক না কেন, তার মনে আরিশার জন্য একটা জায়গা তৈরি হয়েছে। ঈশানের এই রাগ আর অধিকার বোধ আরিশার খুব ভালো লাগলো। সে কোনো প্রতিবাদ না করে ঈশানের সাথে গটগট করে পার্ক থেকে বেরিয়ে এলো। তাদের দুজনের এই খুনসুটি আর ভালোবাসার দিনটা যেন আরও রঙিন হয়ে উঠল। পার্ক থেকে বেরিয়ে আসার সময় ঈশানের মুখটা মেঘলা আকাশের মতো গম্ভীর হয়েছিল। আরিশা আর চোখে ঈশানকে দেখছিল আর মনে মনে হাসছিল। সে জানে ঈশান কেন হুট করে ওখান থেকে চলে আসতে চাইল। ঈশানকে এভাবে রাগান্বিত অবস্থায় দেখতে আরিশার বেশ ভালোই লাগছে। কি হলো রে ঈশান, এভাবে গটগট করে হাঁটছিস কেন? আমি তো তোর সাথে তাল মেলাতে পারছি না। তোর কি হয়েছে বলবি তো? পার্কের ওই জায়গাটা তো আসলেই অনেক সুন্দর ছিল, আর তুই বলছিস ব্যাকগ্রাউন্ড ভালো না। মিথ্যা বলতেও কি এখন শিখতে হবে তোকে? আমি কোনো মিথ্যা বলছি না, আমার ভালো লাগছিল না তাই চলে এসেছি। আর তোমার কি কাণ্ডজ্ঞান নেই আরিশা? দেখলে না ওখানে কত আজে বাজে ছেলে ঘুরঘুর করছিল, তারা যেভাবে তোমার দিকে তাকাচ্ছিল তাতে যে কোনো ভদ্র ছেলের মেজাজ খারাপ হওয়ার কথা। আর তুমি তো পোজ দিয়ে ছবি তোলায় ব্যস্ত ছিলে। ওমা, তার মানে তুই সত্যিই হিংসা করছিলি? ওই ছেলেগুলো তাকাচ্ছিল বলে তোর বুকে আগুন জ্বলছিল, তাই তো? ঈশান, তুই তো দেখছি অনেক বড় বড় কথা বলা শিখে গেছিস। যে আমাকে বিয়ে করবি না, আমি ডাইনি, আমি গুন্ডি। তাহলে এখন আমাকে নিয়ে তোরা তো মাথা ব্যথা কেন? অন্যরা তাকালে তোর কি? আমার কি মানে? তুমি আমাদের আত্মীয়, লোকে দেখলে আমার আম্মু আব্বুকে কথা শোনাবে। আমি চাই না কেউ তোমাকে নিয়ে কোনো আজে বাজে মন্তব্য করার সুযোগ পাক। ব্যাস এইটুকুই, এর বাইরে আর কিছু ভেবো না। আত্মীয়? শুধু আত্মীয় বলে তোর এই রাগ, নাকি এর পেছনে অন্য কোনো টান আছে যা তুই স্বীকার করতে চাইছিস না?
শোন ঈশান, তুই যতই মুখ ঘুরিয়ে রাখিস না কেন, তোর এই লাল হয়ে যাওয়া কানগুলো বলে দিচ্ছে তুই আমাকে নিয়ে কতটা পজিটিভ। তুই চাস না তোর এই গুন্ডি আপোটার দিকে কেউ এক পলকও তাকাক, তাই না? ঈশান কোনো উত্তর দিল না। সে হনন করে হেঁটে একটা রিক্সা ডাকলো। রিক্সায় ওঠার পর আরিশা ইচ্ছা করেই ঈশানের একদম গা ঘেঁষে বসলো। ঈশান কিছুটা অস্বস্তি বোধ করলেও এবার আর সরে গেল না। বেলি ফুলের সেই মিষ্টি ঘ্রাণ আর আরিশার চুল থেকে আসা একটা স্মেল ঈশানের নাকে লাগছিল। জানিস ঈশান, আজ আমার খুব খুশি লাগছে। তুই আমাকে ফুল দিয়েছিস, আমার ছবি তুলে দিয়েছিস, এমনকি আমার জন্য অন্যদের উপর রাগও করেছিস। আমার জীবনের সেরা দিনগুলোর মধ্যে আজকের দিনটা একটা হয়ে থাকবে। তুই যতই বলিস তুই আমাকে অপছন্দ করিস, তোর চোখ কিন্তু অন্য কথা বলে। তোর চোখ বলে দিচ্ছে তুই আমার প্রেমে হাবুডুবু খাচ্ছিস। তুমি বড্ড বেশি কথা বলো আরিশা, একটু চুপ থাকবে? আমার মাথা ঝিমঝিম করছে। আর প্রেমে পড়া তো দূরের কথা, তোমার এই টর্চার থেকে আমি কবে মুক্তি পাবো সেই চিন্তায় আমি অস্থির। আর রিকশায় এত ঘেঁষে বসছো কেন? ও পাশে তো অনেক জায়গা আছে। আমি এভাবেই বসবো, আমার হবু বরের পাশে। আমি ঘেঁষে বসবো না তো কি ওই রাস্তার ছেলেদের পাশে গিয়ে বসবো? তুই না বললি ওরা খারাপভাবে তাকাচ্ছিল? তাহলে তো আমাকে তোর একদম কাছেই থাকা উচিত, যাতে কেউ আমাকে বিরক্ত করতে না পারে। কি বলিস? এখন থেকে তুই হবি আমার বডিগার্ড। রিক্সাটি যখন একটা নির্জন রাস্তার উপর দিয়ে যাচ্ছিল তখন আরিশা হুট করে ঈশানের কাঁধে মাথা রাখলো। ঈশান চমকে গিয়ে সোজা হয়ে বসলো, কিন্তু আরিশাকে সরিয়ে দেওয়ার সাহস পেল না ও। আরিশার চুলের সেই রেশম ছোঁয়ায় ঈশানের ঘাড়ে লাগতেই তার সারা শরীর এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। শোন ঈশান, তুই আমাকে বিয়ে করতে চাইছিস না কারণ তুই আমাকে ভয় পাস, কিন্তু তুই কি জানিস এই ভয়টাই একদিন ভালোবাসায় বদলে যাবে। আমি জানি আমি অনেক রাগী, অনেক জেদি, কিন্তু আমার এই সবটুকু জেদ শুধু তোর জন্য। তুই যদি আমার হাতটা শক্ত করে ধরিস তবে আমি পৃথিবীর সব গুন্ডামি ছেড়ে তোর জন্য একদম সাধারণ একটা মেয়ে হয়ে যাব। যাবি তো আমার সাথে সারা জীবন? তুমি আজ খুব অদ্ভুত অদ্ভুত কথা বলছো। শাড়ি পরে কি তোমার স্বভাবও বদলে গেল নাকি? আমি তো তোমাকে চিনতেই পারছি না। কোথায় সেই মারকুটে আরিশা আপু, আর কোথায় এই রোমান্টিক মেয়েটা? তুমি কি সত্যি আমার সেই মামাতো বোন আরিশা? আমি তোর জন্য সব হতে পারি ঈশান। কখনো তোর বড় আপু হয়ে শাসন করব, কখনো তোর প্রেমিকা হয়ে আদর করব, আবার কখনো তোর বউ হয়ে তোকে আগলে রাখবো। তুই শুধু আমাকে একটু বোঝার চেষ্টা কর, দেখিস আমার মতো করে তোকে কেউ কোনো দিন ভালোবাসতে পারবে না। ঈশান আরিশার কথার কোনো জবাব দিতে পারল না। সে শুধু জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। তার মনের ভেতরে যে ঝড় বইছে তা সেও কাউকে বোঝাতে পারবে না। আরিশার এই মায়াবী রূপ আর তার আকতি ঈশানের কঠিন মনকে ধীরে ধীরে গলিয়ে দিচ্ছে। সে বুঝতে পারছে এই মেয়ের মায়া থেকে বের হওয়া তার পক্ষে আর অসম্ভব নয়। আল্লাহ, আমি তো সত্যিই ফেঁসে যাচ্ছি। এই মেয়ে তো শুধু গুন্ডামি জানে না, সে সে তো মন চুরি করতেও ওস্তাদ। আমি কি সত্যি তাকে ভালোবেসে ফেলছি, নাকি এটা শুধু সাময়িক মোহ? যাই হোক, আজকের দিনটা কিন্তু আসলেই খুব সুন্দর। রিকশাটি বাড়ির কাছাকাছি চলে এলো। আরিশা ঈশানের কাঁধ থেকে মাথা তুলল এবং তার চোখের দিকে তাকিয়ে এক মায়াবী হাসি দিল। সেই হাসিতে যেন হাজারো কথা লুকিয়েছিল। ঈশান সেই প্রথমবার আরিশার চোখের দিকে তাকিয়ে পলক ফেলতে ভুলে গেছে। তার মনে হলো এই মেয়েটির সাথে সারা জীবন কাটানো বোধহয় খুব একটা খারাপ হবে না। ঈশান আর আরিশা যখন বাসায় ফিরল তখন দুজনের চেহারায় এক অদ্ভুত ভালো লাগার ছাপ ছিল। ঈশানের কাঁধে ঝোলানো ক্যামেরা আর আরিশার খোপায় বেলি ফুলের মালা দেখে ড্রয়িং রুমে বসা বড়রা একে অপরের দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে শুরু করলো। ঈশানের মাথাও খুশিতে আত্মহারা হয়ে গেলেন। ওরে বাবা, তোদের দুজনকে একসাথে এত হাসি খুশি দেখে আমার চোখ জুড়িয়ে গেল। বেলি ফুলটা তোকে খুব মানিয়েছে আরিশা মা। ঈশানই বুঝি আজ তোকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে? শুধু সাজিয়ে দেয়নি, মনে হয় অনেক শখের ছবিও তুলেছে। আহা, ঈশানকে আজ কেমন রাজপুত্রের মতন লাগছে দেখো। আরিশাকে পাশে পেলে ও দেখি একদম গম্ভীর হয়ে যায়। কিরে ঈশান, খুব তো ঘুরলি, এখন তোর আম্মুর জন্য ভালো ছবিগুলো বের করতো।
বাবার এই রসিকতা শুনে ঈশান একদম আড়ষ্ট হয়ে গেল। সে কি বলবে ভেবে পেল না। আর আরিশা যে কিনা সব সময় সবাইকে এক ধমকে থামিয়ে দেয়, সে আজ অদ্ভুতভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার ফর্সা গাল দুটো অপমানে নয়, বরং লজ্জায় টকটকে লাল হয়ে গেছে। ফুপ্পি, আজ অনেক দেরি হয়ে গেল, আমি বরং এখন বাসায় চলে যাই। আব্বু হয়তো চিন্তা করবেন, আমি ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। এখন যাবি মানে? রাত হয়ে গেছে অনেক। খবরদার আরিশা, এখন আর যাওয়ার নামও নিবি না। তুই আজকে এখানেই থেকে যা। তোর আব্বুও তো এখানেই আছেন, ওনার সাথে কথা হয়ে গেছে তুই আজ রাতে থাকবি, আর কাল সকালে একসাথে ঈশানের সাথে ইউনিভার্সিটি যাবি। এতে তোরও সময় বাঁচবে আর আমরাও একটু গল্প করতে পারবো। কিন্তু ফুপ্পি, আমি তো কোনো কাপড় আনিনি সাথে। এইভাবে হুট করে থেকে যাওয়া কি ঠিক হবে? লোকে কি ভাববে? লোকে কিছু ভাববে না, নিজের হবু শ্বশুর বাড়িতে থাকবি, এতে আবার ভাবা ভাবির কি আছে? তোর জামা কাপড় সব আলমারিতে আছে, যা তুই সচরাচর এখানে এসে পড়তি। তুই একদম চিন্তা করিস না, তুই আজ এখানেই থাকছিস। জামা ফ্রেশ হয়ে নে। আরিশা আর কোনো কথা বাড়ালো না। সে দেখলো ঈশান তার দিকেই তাকিয়ে আছে। ঈশানের চোখে দৃষ্টির সামনে আরিশা কেন জানি আজ খুব অসহায় বোধ করছিল। সে এক মুহূর্ত না দাঁড়িয়ে মাথা নিচু করে সে ঘরের দিকে চলে গেল, যেখানে সে সচরাচর এই বাড়িতে এলে থাকে। আল্লাহ, এ তো অবিশ্বাস্য। এই মেয়েটা এভাবে লজ্জা পেতে পারে আমি কল্পনাও করিনি। যে মেয়েকে আমি এতদিন বাঘিনী ভাবতাম, সে আজ একটা সাধারণ বেড়ালের মতো চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল কেন? আম্মুর একটা কথায়ও একদম নরম হয়ে গেল। সত্যি কি আরিশা পাল্টে যাচ্ছে? দেখলি তো আরিশা মা কেমন শান্ত হয়ে গেল। ঈশান, তুইও যা এখন ঘরে গিয়ে ফ্রেশ হ। তোদের দুজনকে এভাবে দেখে আমার বুকটা ভরে গেছে। এখন আমরা নিশ্চিন্তে বিয়ের আয়োজনটা শুরু করতে পারি। আমাদের বাড়ির লক্ষ্মী আজ আমাদের সাথেই থাকছে। আমার তো মনে হচ্ছে আজ থেকেই ওদের বিয়ে হয়ে গেছে। কাল সকালে ওদের দুজনকে একসাথে নাস্তা খাইয়ে ভার্সিটিতে পাঠাবো, ভাবতেই খুব ভালো লাগছে। বড়রা যখন ড্রয়িং রুমে বিয়ের পরিকল্পনা নিয়ে ব্যস্ত, তখন ঈশান নিজের ঘরে গিয়ে বিছানায় থপ করে শুয়ে পড়ল। তার মাথায় শুধু আরিশার সেই লজ্জা মাখা মুখটাই ঘুরছিল। সে বুঝতে পারছে আরিশা এই নতুন রূপটা তাকে ধীরে ধীরে এক গভীর মায়ায় আচ্ছন্ন করে ফেলছে। অন্যদিকে আরিশা তার নিজের ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গাল দুটো ছুঁয়ে দেখছিল। তার মনে হচ্ছিল আজ বুঝি সত্যি সে ঈশানের প্রেমে পুরোপুরি পড়ে গেছে। সকালবেলা নাস্তার টেবিলে সবাই একসাথে বসেছে। ঈশান একপাশে বসে আছে, আর তার ঠিক উল্টো দিকের চেয়ারে আরিশা বসেছে। কালকে ঘটনার পর থেকে ঈশান আরিশার দিকে তাকাতে পারছে না। তার ভিতরে কেমন জানি একটা অস্থিরতা কাজ করছে। ঈশান, তুই বসে আছিস কেন? আরিশার প্লেটে একটু পরোটা আর ভাজি তুলে দে। মেয়েটা কাল কত পরিশ্রম করেছে, আজ ওকে একটু যত্নে খাওয়ানো তোর দায়িত্ব। আম্মু, ও কি কচি খুকি নাকি যে ওকে তুলে দিতে হবে? ও নিজের খাবার নিজেই নিতে পারে। তুমি শুধু শুধু আমাকে এই কাজগুলো করতে বলো না। তুই দেখি এখনো ছোটই রয়ে গেলি। আরিশা তোর বউ হতে যাচ্ছে, এখন থেকে এসব অভ্যাস না করলে পরে তো বিপদে পড়বি। কি বলো আরিশা মা, আমি ঠিক বলেছি না? আরিশা কোনো কথা না বলে মুচকি হাসল। সে নিচু হয়ে পরোটা ছিঁড়তে শুরু করলো। ঈশান ভাবছিল আরিশা হয়তো আজ লজ্জা পাচ্ছে, কিন্তু তার সেই ধারণা ভুল প্রমাণ করতে আরিশার বেশিক্ষণ সময় লাগলো না। নাস্তা খেতে খেতে ঈশান হঠাৎই অনুভব করলো টেবিলের নিচ দিয়ে আরিশার পা তার পায়ের উপরে এসে পড়েছে। আল্লাহ, এটা কি হচ্ছে? আরিশা কি ইচ্ছে করে আমার পায়ে পা লাগাচ্ছে? ও তো রীতিমতো পায়ের আঙুল দিয়ে আমাকে সুড়সুড়ি দিচ্ছে। এই মেয়ের সাহস তো দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। সবার সামনে ও এসব কি করছে? আরিশা টেবিলের উপরে একদম শান্ত আর লক্ষ্মী মেয়ে সেজে বসে আছে, কিন্তু টেবিলের নিচে তার পায়ের দুষ্টামি সমানে চলছে। সে তার পা দিয়ে ঈশানের পায়ে বারবার আলতো করে ঘষা দিচ্ছে। ঈশান অস্বস্তিতে উসখুস করতে লাগলো। সে মুখ দিয়ে কিছু বলতেও পারছে না, আবার বড়দের সামনে সহ্য করতে তার কষ্ট হচ্ছে। আম্মু, আজকের পরোটাটা না একটু বেশি মচমচে হয়েছে। আমার না গলা শুকিয়ে আসছে। আমাকে এক গ্লাস পানি দাও তো। কিরে ঈশান, তোর মুখটা হঠাৎ এমন লাল হয়ে গেল কেন? শরীর খারাপ লাগছে নাকি? তোর কপালে তো ঘাম দেখা যাচ্ছে।
ফ্যানটা কি আর একটু বাড়িয়ে দেবো? না না, ফ্যান ঠিক আছে। আসলে গরম লাগছে একটু। আরিশা আপু, তুমি কি একটু ওদিকে সরে বসবে? তোমার পা মনে হয় বারবার আমার চেয়ারে ধাক্কা লাগছে। তুমি কি সোজা হয়ে বসে থাকতে পারো না? কেন রে ঈশান? আমি তো সোজা হয়েই বসে আছি। আমার পা তো আমার জায়গাতেই আছে। তোর যদি পা রাখার জায়গা না হয় তবে তুই পা গুটিয়ে বস। আমি তো দিব্যি আরাম করে নাস্তা খাচ্ছি। ফুপ্পি পরোটাটা কিন্তু আসলেও খুব চমৎকার হয়েছে। আরিশার এই ভাজা মাছটা উল্টে খেতে না জানাটা টাইপের কথা শুনে ঈশানের পিত্তি চলে গেল। সে দেখলো আরিশা আর চোখে তার দিকেই তাকিয়ে বাঁকা একটা হাসি হাসছে। টেবিলের নিচে সুড়সুড়ি এখন আরও বেড়ে গেছে। আরিশা এখন তার পা দিয়ে ঈশানের গোড়ালি পর্যন্ত ঘষছে। ঈশানের নাস্তা খাওয়া যেন থেমে গেল। আব্বু, আমার না হঠাৎ মনে পড়লো ইউনিভার্সিটিতে একটা জরুরি কাজ আছে। আমার এখনই বের হতে হবে। আমি আর নাস্তা করতে পারছি না। আরিশা আপু, তুমি কি রেডি, নাকি আমি একাই চলে যাব? কিরে, নাস্তা তো অর্ধেক রয়ে গেল, আর এত তাড়াহুড়া কিসের? আরিশা তো এখনো নাস্তা শেষ করেনি। ও রেডি হোক, তারপর তোরা একসাথে ইউনিভার্সিটিতে যাস। তুই একটু ধৈর্য ধর ঈশান। আরে ঈশান, এত অস্থির হচ্ছিস কেন? আমি তো এখনই শেষ করছি। তুই বরং একটু সবজি নে। এই যে আমি তোকে তুলে দিচ্ছি। তুই তো আবার নিজের হাতে নিতেও লজ্জা পাস। আরিশা প্লেটে সবজি তুলে দেওয়ার বাহানায় ঈশানের আরও কাছে ঝুঁকে এলো এবং টেবিলের নিচে জোরে সরে ঈশানের পায়ে একটা চাপ দিল। ঈশান যন্ত্রণায় আর অস্বস্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ করলো না। সে বুঝতে পারল আরিশা তাকে সবার সামনে আটকানোর একটা নতুন ফন্দি বের করেছে। তুমি কি থামবে? আমার পা কিন্তু ব্যথা করছে। আব্বু আম্মুর সামনে আছে বলে আমি কিছু বলছি না। এর মানে এই নয় যে তুমি যা ইচ্ছে তাই করবে। ক্লাসে চলো, আজ আমি তোমাকে দেখে নেব। কি দেখে নিবি রে? তুই তো আমার দিকে ঠিক মতো তাকাতেই পারছিস না। তোর এই লাল হয়ে যাওয়া চেহারাটা দেখতে আমার খুব ভালো লাগছে। আরও একটু সবজি খাবি, নাকি পায়েস নিচে আরও একটু চাপ দিব, নাকি পায়ের নিচে আরও একটু চাপ দিব? ঈশান আর কোনো কথা না বলে গট গট করে নাস্তার টেবিল থেকে উঠে গেল। তারই অস্থিরতা দেখে বড়রা হাসাহাসি করতে লাগলো। আয়েশা তৃপ্তির হাসি এসে তার নাস্তাটা শেষ করলো এবং নিজের ব্যাগ গুছিয়ে নিয়ে ঈশানের পিছন পিছন যাওয়ার জন্য তৈরি হলো। ইউনিভার্সিটিতে পৌঁছে ঈশান আর আরিশা যার যার ক্লাসে চলে গেল। ঈশানের মনে সকালে সেই নাস্তার টেবিলে অস্বস্তি তখনও কাটেনি। ক্লাস শেষ করে সে যখন বাইরে বের হলো, করিডোরে তার এক ক্লাসমেট মেয়ের সাথে দেখা হয়ে গেল। মেয়েটির সাথে ঈশান গাছতলায় দাঁড়িয়ে বেশ হাসাহাসি করে কথা বলছিল। ঠিক সেই সময় আরিশা তার ক্লাস শেষ করে ওই পথ দিয়ে যাচ্ছিল। তার সাথে ছিল তার প্রাণের বান্ধবী মায়া। হুট করে আরিশার নজর পড়ল গাছতলার দিকে। দেখলো ঈশান একটা মেয়ের সাথে খুব মনোযোগ দিয়ে কথা বলছে আর মাঝে মধ্যে হাসছেও। এটা দেখা মাত্রই আরিশার মুখ থমথমে হয়ে গেল। সে দূরে দাঁড়িয়ে রাগে ফুঁসতে লাগলো। কি রে আরিশা, ওটা তোর হবু বর ঈশান না? দেখ দেখ, অন্য একটা মেয়ের সাথে কেমন ঢলাঢলি করছে। তুই তো বলেছিলি ও খুব ভীতু আর তোকে ছাড়া কাউকে চেনে না, কিন্তু এখানে তো দেখছি ও পুরো হিরো হয়ে গেছে। তুই থাকতেও অন্য মেয়ের সাথে এত হাসাহাসি কিভাবে করে? একদম চুপ থাক মায়া। কি সব যাতা বলছিস? ও নিশ্চয়ই কোনো নোটস বা পড়া নিয়ে কথা বলছে। আমাকে ওসব বলে রাগিয়ে লাভ নেই। ওরে বাবা, নোটস নিতে গিয়ে এত হাসাহাসি কিসের রে? দেখ দেখ, মেয়েটা কেমন ওর গায়ে ঢলে পড়ছে। তুই যদি এখন কিছু না করিস তবে কিন্তু তোর হাতের শিকার অন্য কেউ নিয়ে যাবে। তোর এই ডপট কোথায় গেল এখন? তুই তো বলেছিলি ঈশান শুধু তোর, এখন তো দেখছি ও সবার। মায়ার এই বারবার খুঁচিয়ে বলা কথা আরিশার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে আর এক মুহূর্ত দেরি না করে গট গট করে ঈশানের দিকে এগিয়ে গেল। আরিশা হাঁটার ধরনই দেখেই বোঝা যাচ্ছিল আজ একটা বড়সড় ঝড় উঠবে। সে সরাসরি ঈশানের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। এই ঈশান, এখানে কি হচ্ছে? এই মেয়েটাকে আর তুই ওর সাথে দাঁড়িয়ে দাঁত বের করে হাসছিস কেন? তোর ক্লাসে যাওয়ার নাম নেই, এখানে গাছতলায় দাঁড়িয়ে আড্ডা মারা হচ্ছে। আরে আপু, তুমি হুট করে কোত্থেকে এলে আর এমন করছো কেন? ও আমার ক্লাসমেট। আমরা জাস্ট অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলছিলাম। এতে তোমার এত রাগ করার কি আছে? তুমি অহেতুক ঝামেলা করছো সবার সামনে। অহেতুক ঝামেলা? আমি তোকে বারবার বলেছি তুই কোনো মেয়ের সাথে এইভাবে মিশবি না।
কথা বলবি না। তোর কি মনে হয়, তোর কি কানে যায় না? আমার সাথে কথা বলার সময় তো তোর মুখ শুকিয়ে যায়, আর এই মেয়ের সাথে তো দেখি তোর হাসাহাসি আর থামছে না। তো সাহস তো দিন দিন অনেক বেড়ে যাচ্ছে। কী সব যাতা বলছো? আমি কার সাথে কথা বলবো আর না বলবো সেটা কি এখন তোমার কাছ থেকে পারমিশন নিতে হবে? তুমি ইউনিভার্সিটির সবার সামনে এভাবে আমাকে ছোট করতে পারো না। তুমি কি আমাকে পাহারাদার দিয়ে আটকে রাখছো নাকি? যাও এখান থেকে, আমাকে বিরক্ত করো না। কি বললি তুই? আমাকে এখানে থেকে যেতে বলছিস? আবার বলছিস তোকে বিরক্ত না করতে? তোর ডানা খুব গজিয়েছে তাই না? দাঁড়া, তোর এই সাহস আজ আমি জন্মের মতো কমিয়ে দিচ্ছি। আজ তোকে আমি একদম আস্ত রাখবো না। আরিশা রেগে গিয়ে তার ব্যাগটা পাশে থাকা মায়ের হাতে ধরিয়ে দিল আর ঈশানকে ধরার জন্য তেড়ে গেল। ঈশান দেখল আরিশা তার সেই পুরনো রাগী মূর্তিতে ফিরে এসেছে। ঈশান আর কোনো উপায় না পেয়ে সজোরে এক দৌড় দিল। ওরে বাবা, তুমি তো দেখছি আসলেই পাগল হয়ে গেছো। এমন করো না, আমি তো কিছুই করিনি। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। আজ এই গুন্ডি আমাকে জ্যান্ত রাখবে না। পালাবি কোথায়? আজ যদি তোকে ধরতে পারি তবে তোকে এই মাঠেই মজা দেখাবো। আমার সামনে দাঁড়িয়ে অন্য মেয়ের সাথে হাসাহাসি করা হচ্ছে। তোর কত বড় স্পর্ধা, আজ আমি সেটা দেখব। দাঁড়া বলছি। পুরো ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা অবাক হয়ে দেখল আগে আগে ঈশান প্রাণ পরে দৌড়াচ্ছে আর তার পেছন পেছন আরিশা শাড়ি পরেই তাকে তাড়া করছে। ঈশান চিৎকার করে সবাইকে রাস্তা ছাড়তে বলছে আর আরিশা রাগে চিৎকার করতে করতে তার পেছনে ছুটছে। পুরো ক্যাম্পাসে তখন একটা হুলুস তুলুস পড়ে গেল। কেউ হাসছে, কেউ আবার অবাক হয়ে তাকেও দেখছে। আপু শোনো, আমি জাস্ট মজা করছিলাম। তুমি শাড়ি পরে এভাবে দৌড়াদৌড়ি করো না, পড়ে যাবে তো। দয়া করে শান্ত হও, সবাই দেখছে। দেখুক সবাই, আজ তোকে আমি ছাড়বো না। তুই তো আমাকে পাত্তাই দিচ্ছিলি না, এখন দৌড়াচ্ছিস কেন? আয় আমার সামনে আয়। তুই আমাকে চিনিস না, আজ তোকে আমি হাড়গোড় ভেঙে দিব। ঈশান ইউনিভার্সিটির করিডোর দিয়ে দৌড়াতে দৌড়াতে একসময় সিঁড়ির কাছে গিয়ে হাঁপাতে লাগলো। আরিশাও তার পিছু ছাড়ল না। এক দৌড়াদৌড়ি দেখে তাদের বন্ধুরা হাসাহাসি করতে গড়াগড়ি খাচ্ছিল। ঈশান বুঝতে পারল আরিশার এই হিংসা তার রাগের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। গতকালই সেই দৌড়াদৌড়ির পর ঈশান কোনো মতে আরিশার হাত থেকে বেঁচে বাড়ি ফিরেছিল। সে ভেবেছিল একদিন পার হলে হয়তো আরিশার রাগ জল হয়ে যাবে, কিন্তু পরদিন সকালে ইউনিভার্সিটিতে গিয়েও আরিশা যা দেখলো তাতে তার সারা শরীরে আগুন ধরে গেল। দেখলে ঈশান আজও সেই একই মেয়ের সাথে দাঁড়িয়ে গল্প করছে আর গতকালের চেয়েও বেশি হাসাহাসি করছে। এই ছেলেটা কি মানুষ? কাল এত কাণ্ড করার পরেও ওর শিক্ষা হয়নি। আমি ভেবেছিলাম ও হয়তো ভয় পেয়ে ওই মেয়ের থেকে দূরে থাকবে, কিন্তু এই তো দেখি নির্লজ্জের মতো আবারও ওর সাথে ভিড়ছে। আজ এই মেয়েটাকেও আমি ছাড়বো না। আরিশা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। সে ঝড়ের বেগে ঈশান আর ওই মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো। তার চেহারা রাগে লাল হয়ে গিয়েছে, একদম চোখ দিয়ে যেন আগুন ঝরছিল। মেয়েটা আরিশাকে দেখে কিছুটা ঘাবড়ে গেল। এই যে মেয়ে, তোমার কি লজ্জাশরম বলতে কিছুই নেই? কালকের ঘটনা দেখার পরেও তুমি বারবার ঈশানের কাছে আসছো। তুমি কি জানো না ঈশান আমার হবু বর? কেন তুমি ওর আশেপাশে ঘুরঘুর করছো? অন্য কোনো ছেলে পাও না ঢং করার জন্য? আরে আপু, তুমি আবার শুরু করলে। তুমি এই মেয়েটাকে কেন অপমান করছো? ও তোর জাস্ট আমার বন্ধু। তোমার এই সন্দেহবাতিক রোগটা কবে সারবে? তুমি এভাবে সবার সামনে সিন ক্রিয়েট করছো কেন? তুই চুপ থাক ঈশান, তোর কোনো চরিত্রই নেই। একটা মেয়েতে তোর মন ভরে না, তাই না? আমি কি মরে গেছি যে তোকে অন্য মেয়ের সাথে আড্ডা দিতে হবে? তোর এত বড় সাহস, তুই আমার মুখের ওপর কথা বলিস? আমি মোটেও ভুল কিছু বলছি না। তুমি অকারণে ওকে কথা শোনাচ্ছ। এটা ইউনিভার্সিটি, এখানে বন্ধু থাকা খুব স্বাভাবিক। তুমি নিজেকে কি ভাবো? তুমি আমার উপর হুকুম চালানোর কে? ঈশানের মুখে তুমি কে কথাটি শুনে আরিশা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। তার মানে হলো ঈশান এই মেয়েটার সামনে তাকে ছোট করছে। রাগের মাথায় আরিশা হাত চালিয়ে দিল এবং সজোরে ঈশানের গালে একটা চর বসিয়ে দিল। চরটা এত জোরে ছিল যে আশেপাশের সবাই থমকে দাঁড়িয়ে গেল। তুমি আমাকে সবার সামনে চর মারলে? তোমার সাহস হয় কি করে আমার গায়ে হাত তোলার?
তুমি কি ভেবেছো আমি তোমার হাতের পুতুল? তুমি যা খুশি তাই করবে আর আমি মুখ বুজে সহ্য করব? হ্যাঁ মারবো, 100 বার মারবো। তুই যদি আমার অবাধ্য হোস তবে তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। তুই আমার অবমাননা সহ্য করছিস ওই মেয়ের জন্য? ঈশান দেখল আশেপাশের ছাত্রছাত্রীরা তাকে দেখে হাসাহাসি করছে এবং কানাঘুষাও করছে। অপমানে তার মাথা কাজ করা বন্ধ করে দিল। সে আরিশার দিকে তাকালে তার চোখ দিয়ে যেন জল বেরিয়ে আসছিল, কিন্তু সে সেটা কষ্টে নয়, চরম অপমানে। শোনো আরিশা, আমি ঠিকই ভেবেছিলাম। আমি এজন্যই তোমাকে বিয়ে করতে চাই না। দেখেছো কেন? কারণ তোমার ব্যবহার একদম নিচু স্তরের। তুমি আমার চেয়ে বয়সে বড়, আমার সিনিয়র আপু, কিন্তু তোমার মধ্যে ন্যূনতম সম্মানবোধ নেই। প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত ইচ্ছা থাকে, আবেগ থাকে, কিন্তু তুমি সেগুলো কোনোদিন বুঝতে চাও না। তুমি শুধু নিজের ইচ্ছাটা অন্যের উপর জোর করে চাপিয়ে দিতে জানো। তোমার মতো একটা রাগী আর নিচুমন মেয়ের সাথে সংসার করার চেয়ে আমার ঘরে যাওয়া অনেক ভালো। তুমি শুধু গুন্ডামি জানো, ভালোবাসা তোমার জন্য নয়। ঈশানের প্রতিটা কথা আরিশার বুকে তীরের মতো বাজছিল। তার সেই রাগী চেহারাটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝতে পারল সে সত্যি কি জোর করেছে। সে কি সত্যি ঈশানের মনের বিরুদ্ধে সব কিছু করেছে? ঈশানের সেই তীব্র ঘৃণাভরা চাউনি আর ভালোবাসা তোমার জন্য নয়, এই কথাটি আরিশাকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিল। সে কেন উত্তর দিতে পারল না, শুধু অপালক চোখে ঈশানের দিকে তাকিয়ে রইল। চুপ করে আছো কেন? যাও এখান থেকে। নিজের ওই রাগী চেহারা নিয়ে আমার সামনে থেকে দূর হও। তোমার জন্য আজ সবার সামনে আমি ছোট হলাম। আরিশার চোখের কোণে জল জমে উঠল। সে বুঝতে পারল তার নিজের আবেগের অতিশয্যে সে ঈশানের আত্মসম্মানে বড় আঘাত দিয়ে ফেলেছে। অভিমানে আর প্রচণ্ড কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থাকতে পারল না। আজ সে আর ঝগড়া করলো না, চিৎকারও করলো না, শুধু ধরা গলায় নিজের ব্যাগটা আঁকড়ে ধরে ইউনিভার্সিটির গেটের দিকে হাঁটা দিল। তার মনে হচ্ছিল আজ সে বড় হয়ে গেছে। আরিশা গেট দিয়ে বের হয়ে রাস্তায় হাঁটতে লাগলো। তার মনে বারবার বাজছিল ঈশানের কথাগুলো, তোমার মতো মেয়ের সাথে সংসার করার চেয়ে মরে যাওয়া ভালো। সে বুঝতে পারল তার এই শাসনের আড়ালে ঈশানের কতটা হাঁপিয়ে উঠেছে। অভিমানের দুঃখে সে ক্লাস না করেই একা একা বাড়ির দিকে রওনা দিল। আজ আরিশা সেই দাপট নেই, শুধু আছে এক বুক হাহাকার। ইউনিভার্সিটি থেকে ফেরার পর আরিশা সোজা নিজের ঘরে চলে গিয়েছিল। তার চোখের জল তখনও শুকোয়নি, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে এক কঠিন সিদ্ধান্ত নিল। কিছুক্ষণ পর সে নিজের ড্রয়িং রুমে এলো, যেখানে ঈশানের মা, বাবা এবং তার নিজের বাবা বসে গল্প করছিলেন। আরিশার চেহারা দেখে সবাই বেশ অবাক হলো। কিরে মা, এত তাড়াতাড়ি ফিরে এলি যে? শরীর খারাপ লাগছে নাকি তোর? আর তোর চোখ মুখ এমন শুকনো কেন? আব্বু, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি এই বিয়েটা করতে চাই না। আমি ঈশানকে বিয়ে করব না। আমি চাই আমার ক্যারিয়ার নিয়ে ভাবতে। আমি অনেক দিন ধরেই ভাবছি দেশের বাইরে গিয়ে উচ্চশিক্ষা নিব। এখন আমার ক্যারিয়ারটাই সবচেয়ে বেশি জরুরি। এসব কি বলছিস আরিশা? কালও তো তোরা কত হাসি খুশি ছিলি, হুট করে কি এমন হলো যে তুই বিয়ে ভাঙার কথা বলছিস? কেরিয়ার তো বিয়ের পরেও গড়া যায়। তোদের মধ্যে কি কোনো ঝগড়া হয়েছে? না ফুপ্পি, কোনো ঝগড়া হয়নি। আসলে আমি বুঝতে পেরেছি আমি যা করছি সব ভুল। কারোর উপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া ঠিক না। আমি এখন শুধু নিজের পড়াশোনার ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত থাকতে চাই। ঈশান ভালো ছেলে, ও ওর মতো থাকুক। আমার সিদ্ধান্তের কথা আমি জানিয়ে দিলাম। কিন্তু মা, এভাবে হঠাৎ করে সব পাল্টে দিলে চলে? আমরা তো সব আয়োজন শুরু করে দিয়েছি। আমাদের মান সম্মানের একটা ব্যাপার আছে না? ঈশান কি কিছু বলেছে তোকে? ও কি কোনো বেয়াদবি করেছে? না ফুপ্পি, ও কিচ্ছু বলেনি। সব দোষ আমার। আমি তো আগে বিয়ের জন্য জেদ করেছিলাম, এখন আমিই মানা করছি। সব কিছু তো সবসময় মনের মতো চলে না। আমার এখন দেশের বাইরে যাওয়া সবচেয়ে বড় লক্ষ্য। তোমরা প্লিজ আমাকে আর জোর করো না। আরিশা কথাগুলো এমনভাবে বলল যেন সব দায় তার নিজের। সেই ইউনিভার্সিটিতে ঘটে যাওয়া অপমানের কথা বা ঈশানের সেই নিষ্ঠুর কথাগুলোর একটা শব্দও কাউকে জানতে দিল না। সে গটগট করে নিজের ঘরে চলে গেল এবং দরজা বন্ধ করে দিল। সবাই হতবাক হয়ে বসে রইল। আমি তো কিছুই বুঝতে পারছি না, মেয়েটা এমন খ্যাপাটে কেন হয়ে গেল?
এই বলছে বিয়ে করবে, আবার এখন বলছে বাইরে পড়তে যাবে। ওর জেদ তো তোমরা জানোই, একবার যা বলবে তা করেই ছাড়বে। এখানে ডাল মে কুছ কালা হে। আরিশা যতবার বলছে ঈশান কিছু বলেনি, আমার সন্দেহ তত বাড়ছে। এই মেয়েটা কোনোদিন ঈশানকে ছাড়া থাকার কথা ভাবতে পারে না, সে আজ হুট করে কেরিয়ারের কথা বলছে। নির্ঘাত ঈশান আজকে ইউনিভার্সিটিতে কোনো বড় অঘটন ঘটিয়েছে। আমি জানি আমার ছেলেটা রাগের মাথায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। আচ্ছা, ঈশান ফিরুক। ও ফিরলে আমরা ওর কাছে জানতে চাইবো আসলে কি হয়েছে। আরিশা তো কিছু বলছে না, দেখা যাক ঈশান কি বলে। বিয়ের প্রস্তাব থেকে বিয়ে ভাঙা সবে কি আরিশার মর্জি মতন চলবে নাকি? ঈশানের মা কোনো কথা বললেন না, কিন্তু তার মন কু ডাকছিল। তিনি আরিশার ঘরে গিয়ে অনেকবার দরজায় টোকা দিলেন, তাকে ডাকার চেষ্টাও করলেন, কিন্তু আরিশা ভেতর থেকে শুধু এইটুকুই বলল সে একা থাকতে চায়। মা বুঝতে পারলেন আরিশা এই অভিমানের পেছনে ঈশানের কোনো বড় আঘাত লুকিয়ে আছে। ঈশান আসুক আজকে। যদি জানতে পারি ও আরিশার মন ভেঙেছে, তবে আজকে ওর কপালে অনেক বড় দুঃখ আছে। আরিশা মুখে যাই বলুক, ওর চোখ বলছিল ও ভেতর থেকে একদম ভেঙে চুরমার হয়ে গেছে। ঈশানকে আজ আমি কিছুতেই ছাড়বো না। বিকেলে ঈশান যখন বাসায় ফিরল, দেখল বাসার পরিবেশ একদম থমথমে, সবাই গম্ভীর মুখে বসে আছে। ঈশান বুঝতে পারল আরিশা বোধহয় সব বলে দিয়েছে। সে নিজেকে প্রস্তুত করে নিল সব প্রশ্নের জবাব দেওয়ার জন্য, কিন্তু সে জানতো না আরিশার সব দোষ নিজের কাঁধে নিয়ে তাকে বাঁচিয়ে দিয়েছে। ঈশান যখন ভারী মন নিয়ে ড্রয়িং রুমে ঢুকলো, দেখলো তার মা সোফায় বসে আছেন এবং তার চোখ মুখে স্পষ্ট বিরক্তি আর দুশ্চিন্তার ছাপ। ঈশান ভেবেছিল আরিশার নিশ্চয়ই ইউনিভার্সিটিতে চর খাওয়া আর ঝগড়ার সব কথা বাড়িতে বলে দিয়েছে। সে নিজেকে মনে মনে শক্ত করলো, যাতে মায়ের বকা শুনে নিলে পাল্টা যুক্তি দিতে পারে। আম্মু, তুমি ওভাবে তাকিয়ে আছো কেন? আরিশা কি সব বলে দিয়েছে? দেখো, যা হয়েছে তার জন্য ওই দায়ী। ও সবার সামনে আমাকে চর মেরেছে, তাই আমি ওকে কিছু কথা শুনিয়ে দিয়েছি। না ঈশান, আরিশা কিছুই বলেনি। ও তো উল্টো তোকে বাঁচিয়ে দিয়েছে। ও এসে বলল যে ও নিজেই বিয়েটা করতে চায় না, ও নাকি এখন কেরিয়ার নিয়ে ভাববে আর দেশের বাইরে পড়তে চলে যাবে। সব আয়োজন আমরা শুরু করে দিয়েছি, আর ও হুট করে সব ভেঙে দিল। তুই ওকে কি বলেছিস ঈশান? সত্যি করে বল। কি বললে? ও বিয়ে ভেঙে দিয়েছে? ও বলেছে ও বাইরে চলে যাবে, কিন্তু ও তো কাল পর্যন্ত আমাকে বিয়ের জন্য পাগল করে দিচ্ছিল। আজ হুট করে এত ভালো মানুষ হয়ে গেল কিভাবে? আর ও কি একবারও আমার সাথে হওয়া ঝগড়ার কথা বলেনি? না, ও একটা শব্দও বলেনি, কিন্তু ওর চোখ দেখলে বোঝা যাচ্ছিল ও কতটা কষ্টে আছে। শোন ঈশান, তুই হয়তো ভাবছিস আরিশা খুব রাগী বা জেদি, তাই ও তোর উপর জোর খাটাচ্ছে, কিন্তু তুই কি জানিস এই বিয়ের পেছনে আসল সত্যিটা কি? তোকে এই বিয়ের প্রস্তাব কিন্তু আমরা দেইনি, আরিশা নিজে থেকে আমাদের কাছে এসেছিল। মানে মা আরিশা নিজে প্রস্তাব দিয়েছে? তোমরা তো বলেছিলে দুই পরিবার মিলে এই সিদ্ধান্ত নিয়েছো। না রে পাগল, আরিশা একদিন হুট করে আমাদের সামনে এসে হাত জোর করে দাঁড়িয়েছিল। ও প্রায় কেঁদে দিয়েছিল আমাদের সামনে। ও বলেছিল, ফুপি, আমি ছোটবেলা থেকেই ঈশানকে অনেক ভালোবাসি। আমি জানি ও আমাকে এখন পছন্দ করে না, কিন্তু আমি ওকে ছাড়া অন্য কাউকে আমার জীবনে ভাবতে পারছি না। আপনারা কি আমাকে আপনাদের ঘরের বউ হিসেবে মেনে নেবেন? ও রীতিমতো তোর ভালোবাসা আমাদের কাছে ভিক্ষা চেয়েছিল ঈশান। মায়ের মুখে এই কথাগুলো শুনে ঈশান যেন আকাশ থেকে পড়ল। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। সে আরিশাকে সব সময় দাপট দেখায়, যে আরিশার সব সময় দাপট দেখায়, যে আরিশা তাকে শাসন করে, সে এভাবে বাবা মায়ের কাছে গিয়ে তার জন্য আকুতি মিনতি করেছিল। এটা ঈশানের কল্পনার বাইরে ছিল। শুধু তাই নয়, ওর বাবা মানে তোর ছোট মামা যখন রাজি হচ্ছিলেন না, তখন আরিশা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। ও জেদ ধরেছিল যে বিয়ে করলে তোকেই করবে। তোর বাবা আর তোর মামাকে রাজি করানোর জন্য ও যে কতটা কষ্ট করেছে তা তুই জানিস না। ও তোর অবহেলা সইবে জেনেই এই বিয়েতে রাজি হয়েছিল, অথচ আজ সেই মেয়েটাই এসে সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে বলল সে বিয়ে করবে না। কেন জানিস? কারণ ও হয়তো বুঝেছে তোর সুখ ওর কাছে বেশি দামি। আমি তো এসব কিছুই জানতাম না আম্মু। ও তো সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে, আমাকে ধমকায়। আমি ভেবেছিলাম ও
ও আমাকে শুধু জ্বালাতন করার জন্য এই বিয়েটা করছে। ও যে আমাকে এতটা ভালোবাসতে পারে সেটা আমি কোনোদিন ভাবিনি। ভালোবাসা সবাই প্রকাশ করতে জানে না ঈশান। ও হয়তো শাসন করে তোকে আগলে রাখতে চেয়েছিল। আজ তোর কথার আঘাতেই ওর সেই মনের জোর ভেঙে গেছে। যে মেয়ে তোর জন্য সবার কাছে হাত পেতেছিল, সেই মেয়ে আজ নিজেই সরে যাচ্ছে তোকে মুক্তি দেওয়ার জন্য। একবার ভেবে দেখ, তুই কি ওর সাথে আসলেই খুব বেশি অন্যায় করে ফেলেছিস? মায়ের কথাগুলো ঈশানের কানে বারবার বাজতে লাগলো। তার মনে পড়লো ইউনিভার্সিটিতে আরিশার সেই ফ্যাকাশে হয়ে যাওয়া মুখ আর অশ্রু ভরা চোখের কথা। ঈশান বুঝতে পারলো সে রাগের মাথায় এমন কিছু কথা বলেছে যা আরিশা দীর্ঘদিনের লালন করা স্বপ্নগুলোকে এক নিমিষেই চুরমার করে দিয়েছে। তার নিজের মনেই এখন প্রচণ্ড অপরাধবোধ কাজ করতে শুরু করলো। আমি কি করলাম এটা? ও আমাকে এত ভালোবাসে বলেই কি এত অধিকার দেখাতো? আর আমি তোকে সবার সামনে ছোট করলাম, দজ্জাল বললাম। আজও সবার কাছে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে আমাকে বাঁচিয়ে দিল। আমি আসলেই একটা গাধা। মায়ের কাছে সব সত্যি শোনার পর ঈশানের ছটফটানি আরও বেড়ে গেল। সারা রাত সে ঘুমাতে পারেনি। তার চোখের সামনে বারবার আরিশার সেই হাসি মুখে আর শেষবারে সেই কান্নামাখা চেহারাটা ভাসছিল। পরদিন সকালে ঈশান আর থাকতে পারল না। সে ঠিক করলো মামার বাড়িতে গিয়ে আরিশার সাথে সরাসরি কথা বলবে। ঈশান যখন মামার বাড়ি পৌঁছালো, দেখলো আরিশা বাগানে বসে খুব শান্তভাবেই বই পড়ছে। তার চোখে মুখে কোনো রাগ নেই, কোনো উত্তেজনাও নেই। অথচ এই মেয়েটাই সব সময় ঈশানকে দেখা মাত্রই চিৎকার করত কিংবা শাসনের নামে দাপট দেখাতো। আরিশার এই শান্ত রূপ দেখে ঈশান আরও বেশি ঘাবড়ে গেল। আরিশা, আমি আসলে তোমার সাথে একটু কথা বলতে এসেছিলাম। তুমি কি খুব ব্যস্ত? আরে ঈশান, তুই হঠাৎ? না, আমি ব্যস্ত না। আয় বস। কেমন আছিস? তোদের ওদিকে সবাই ভালো আছে তো? আম্মুকে বলিস আমি 2-1 দিনের মধ্যেই গিয়ে একবার দেখা করে আসব। আরিশার গলার স্বর এতটাই স্বাভাবিক এবং ধীর ছিল যে ঈশান যেন কথা বলার ভাষাই হারিয়ে ফেলল। আরিশা থেকে তুই করে সম্বোধন করলেও তার মধ্যে আগে সেই অধিকারবোধ বা জেদ নেই। সে যেন খুব সাধারণ এক বড় বোনের মতো কথা বলছে। শোনো আরিশা, আমি গতকাল আসলে ওসব কথা রাগের মাথায় বলে ফেলেছিলাম। আমি বুঝতে পারিনি যে আমার কথায় তুমি এতটা আঘাত পাবে। আমি ক্ষমা চাইতে এসেছি। আমি সত্যিই দুঃখিত। ক্ষমা? তুই কেন ক্ষমা চাইছিস ঈশান? দেখ, তুই তো ভুল কিছু বলিসনি। আমি আসলে বেশি বাড়াবাড়ি করছিলাম। এতদিন আমি তোর উপর নিজের ইচ্ছেগুলো চাপিয়ে দিয়েছি, তোকে সারাক্ষণ বিরক্ত করেছি। কাল তোর কথাগুলো শুনে আমি বুঝতে পেরেছি যে আমি ভুল ছিলাম। তুই ক্ষমা চেয়ে আমাকে আর ছোট করিস না। কিন্তু তুমি তো হুট করে বিয়ে ভেঙে দেওয়ার কথা বললে। আম্মু সব বলল আমাকে। তুমি কেন নিজের ক্যারিয়ারের বাহানা দিয়ে আমাকে বাঁচাতে চাইলে? তুমি কেন বললে না যে আমি তোমাকে অনেক আজে বাজে কথা বলেছি? ওসব এখন থাক না, আমাদের তো আর বিয়ে হচ্ছে না, তাই ওসব নিয়ে অনুশোচনা করে লাভ নেই। আমি বিদেশে যাওয়ার জন্য সব পেপারস রেডি করছি। খুব দ্রুতই হয়তো চলে যাব। তুই এখন পড়াশোনায় মন দে, ভালো একটা রেজাল্ট কর। আর শোন, ওই মেয়েটি তোর ক্লাসমেট, ও যদি তোর ভালো বন্ধু হয় তবে ওর সাথে কথা বলতে আমার কোনো আপত্তি নেই। আসলে আমি বুঝতে পারিনি বন্ধুত্বের মানে। আরিশার কথাগুলো বলে আবারও বইয়ের পাতায় মন দিল। সে বারবার ঈশানকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে এবং কথাগুলো এমনভাবে বলছে যেন ঈশান তার জন্য খুব দূরের কেউ। ঈশানের বুকটা হাহাকার করে উঠল। সে আরিশার হাতটা ধরতে চাইল, কিন্তু আরিশা খুব কৌশলে হাতটা সরিয়ে নিল। তুমি এমন করছো কেন আরিশা? তুমি কি আমাকে শাস্তি দিচ্ছ? তুমি তো আমার উপর চিৎকার করতে পারো, আমাকে চর মারতে পারো, এমনকি দৌড়ানিও পারো, কিন্তু এভাবে শান্ত থেকো না। তোমার এই নীরবতা আমার সহ্য হচ্ছে না। তুই কি পাগল হয়েছিস ঈশান? আমি শান্ত থাকতে পারবো না তো কি করব? তুই তো বলেছিলি আমার ব্যবহার ঠিক নেই, আমি গুন্ডি। এখন আমি ভালো হয়ে গেছি, তোকে মুক্তি দিয়ে দিয়েছি। তোর তখন খুশি হওয়া উচিত। যা এখন বাড়ি যা, আমার আবার একটু পড়াশোনা করতে হবে। না, আমি যাব না। আমি তোমাকে কিছুতেই এভাবে ছেড়ে দেব না। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। আম্মু সব বলেছে আমাকে। তুমি কেন এতদিন আমার কাছে সব লুকালে? ওসব পুরনো কথা ঈশান। ভালোবাসা থাকলেই যে
বিয়ে হতে হবে এমন কোনো কথা নেই। তোর যদি আমাকে পছন্দ না হয় তবে জোর করে সংসার হয় না। আমি চাই তুই সুখী হোস। এখন যা তো এখান থেকে, আমাকে ডিস্টার্ব করিস না। আরিশা উঠে দাঁড়িয়ে ঘরের দিকে যেতে লাগলো। ঈশান পেছন পেছন তাকে ডাকতে থাকলেও সে একবারও ফিরে তাকালো না। ঈশান বুঝতে পারল আরিশার অভিমানের পাহাড়ের মতো বড় হয়ে গেছে। যে মেয়ে একদিন তার জন্য সবার কাছে হাত পেতেছিল, সেই মেয়ে আজ নিজের সব অনুভূতি পাথর করে নিয়েছে। ঈশান নিজের ওপর নিজের ঘৃণা হতে লাগলো। ঈশান মামার বাড়ির বারান্দায় পাথরের মতো দাঁড়িয়ে রইল। আরিশার এই শান্ত ব্যবহারটাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। যে আরিশা তাকে সারাক্ষণ শাসন করত, আজ সে তাকে দূরত্বের মাপে মেপে কথা বলছে। ঈশান বুঝতে পারল তাকে আজ সব পরিষ্কার করতে হবে। সে আরিশার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। আরিশা, তুমি কি একবার আমার দিকে তাকিয়ে কথা বলবে? তুমি যেভাবে আমার সাথে একদম অপরিচিত মানুষের মতো ব্যবহার করছো, সেটা আমার সহ্য হচ্ছে না। আমি জানি আমি কাল অনেক খারাপ কথা বলেছি, কিন্তু তার পেছনে একটা কারণ ছিল। তুই আবার এখানে কেন এলি ঈশান? আমি তোকে পরিষ্কার করে বলে দিয়েছি যে আমি এখন নিজের ক্যারিয়ার নিয়ে ভাবছি। তুইও তোর মতো থাক। আমাদের মাঝখানে যে তার অধিকারের দেওয়াল ছিল, সেটা আমি নিজেই ভেঙে দিয়েছি। এখন আমরা শুধুই ফুফাতো ভাই আর মামাতো বোন, এর বাইরে আমাদের কোনো সম্পর্ক নেই। আরিশা, ওই মেয়েটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও আমার ক্লাসমেট। স্যার আমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন থিসিসের কাজের জন্য। আমরা দুজন সেই কাজটা নিয়ে আলোচনা করছিলাম। কোনো আজে বাজে কথা হচ্ছিল না সেখানে, কিন্তু তুমি হুট করে গিয়ে কিছু না বুঝেই আমাকে সবার সামনে চড় মারলে। চর মেরেছি বলে তুই আমাকে ওসব কথা শোনালি? তুই কি জানিস সবার সামনে তোর ওই কথাগুলো আমাকে কতটা ছোট করেছে? আমি জানি আমি ভুল করেছি, কিন্তু যখন চড়টা মারলে তখন আশেপাশের সবাই আমাদের দিকে তাকিয়ে মজা নিচ্ছিল। ওই অবস্থায় আমার মাথা কাজ করছিল না। আমি চরম অপমানে আর রাগের মাথায় কি করতে হবে বুঝে উঠতে পারিনি, তাই তোমায় ওসব আজে বাজে কথা শুনিয়ে দিয়েছি। আমি সত্যি আমার ব্যবহারের জন্য অনুতপ্ত। আরিশা, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। দেখ ঈশান, এইসব কথা এখন আর বলার দরকার নেই। আমি সব বুঝতে পেরেছি। তুই ঠিকই বলেছিস, সবার সামনে ওভাবে হাত তোলা আমার ঠিক হয়নি। আমি তোকে অনেক বিরক্ত করেছি এতদিন। এখন থেকে আমি আর তোকে কোনো ঝামেলায় ফেলবো না। তুই এখন বাড়ি যা, আমার অনেক কাজ আছে। তুমি কি সত্যি আমাকে ক্ষমা করলে, নাকি শুধু মুখেই বলছো? তোমার চোখ বলছে তুমি আমার উপর অনেক অভিমান করে আছো। তুমি কেন বিদেশ যাওয়ার কথা বলছো? তুমি কি আমার মুখ আর দেখতে চাও না? আমি তো বললামই যে আমি সব বুঝে গেছি। এখন আর ঝগড়া করে কি লাভ? তুই তোর বন্ধুদের সাথে থাক, পড়াশোনা কর। আমাকে নিয়ে তোকে আর ভাবতে হবে না। আর শোন, বারবার ক্ষমা চেয়ে নিজেকে ছোট করিস না। আমি এখন একা থাকতে চাই। তুমি বারবার আমাকে এড়িয়ে যাচ্ছ কেন আরিশা? তুমি তো এমন ছিলে না। তুমি আমাকে ধমকাও, বকা দাও, তাও ভালো, কিন্তু এভাবে পর করে দিও না। আমি কথা দিচ্ছি আর কোনো দিন তোমার অবাধ্য হব না। তুই যাবি এখান থেকে? আমি তোকে বারবার বলছি আমি ব্যস্ত। তুই কেন বারবার এক কথা বলছিস? আমাদের মধ্যে যা হওয়ার ছিল তা হয়ে গেছে। এখন থেকে যে যার মতো থাকাই ভালো। তুই এখন যা ঈশান। আরিশা কথাগুলো বলে জানলার দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রইল। ঈশান দেখল আরিশা কোনোভাবেই তার সাথে আগের মতো সহজ হতে চাইছে না। সে বারবার কথা ঘুরিয়ে ঈশানকে বিদায় করতে চাইছে। ঈশান বুঝতে পারল আরিশার মনের ভিতরে গভীর ক্ষতটা এত সহজে সরবে না। সে দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। গত কয়েকদিন ধরে আরিশার আচরণ পুরোপুরি বদলে গেছে। সে ঈশানকে এমনভাবে এড়িয়ে চলছে যেন ঈশান তার চেনা কেউ নয়। ইউনিভার্সিটিতে দেখা হলেও খুব মুখ ফিরিয়ে নেয়। ফোনে মেসেজ দিলেও উত্তর দেয় না। ঈশান আর সহ্য হচ্ছে না। আরিশার এই অবহেলা তার গা জ্বালিয়ে দিচ্ছে। ঈশান সিদ্ধান্ত নিল এভাবে আর চুপ থাকা যাবে না, একটা কিছু করতেই হবে। রাত তখন অনেক, চারিদিকে নিঝুম হয়ে গেছে। বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। ঈশান পা টিপে টিপে তার মামার বাড়ির পেছন দিকে গেল। সে দেখল আরিশার ঘরের জানলা খোলা আছে। ঈশান পাইপ বেয়ে সাবধানে আরিশার বারান্দায় উঠে পড়ল। জীবনের ঝুঁকি নিয়ে সে ঘরের ভিতরে পা রাখল।
দেখলো আরিশা তখনও ঘুমায়নি, বিছানায় বসে ল্যাপটপে কাজ করছে। ঈশান খুব শব্দহীনভাবে আরিশার একদম কাছে গিয়ে দাঁড়ালো। আরিশা হঠাৎ করে ছায়া দেখে চমকে উঠল এবং চিৎকার করে উঠতে চাইল। ঈশান কাল বিলম্ব না করে এক হাত দিয়ে আরিশার মুখ শক্ত করে চেপে ধরল। ধস্তাধস্তির এক পর্যায়ে ভারসাম্য হারিয়ে দুজনেই বিছানার উপরে পড়ে গেল। আরিশার উপরে ঈশান এমনভাবে পড়ল যে আরিশা নড়াচড়ারও সুযোগ পেল না। একদম চুপ, একদম চিৎকার করবে না। চিৎকার করলে বাড়ির লোক জমা হবে, আর তখন আমাদের এই অবস্থায় দেখলে কি হবে তা নিশ্চয়ই তুমি জানো। আমি এসেছি তোমার সাথে কথা বলতে। তুই পাগল হয়ে গেছিস ঈশান? তুই পাইপ বেয়ে এই রাতে আমার ঘরে ঢুকেছিস? কেউ দেখলে তোকে চোর ভেবে পিটিয়ে মেরে ফেলতো। তুই এখানে কেন এসেছিস? কেন এসেছি মানে? 100 বার আসবো। নিজের হবু বউয়ের কাছে আসবো না তো কার কাছে যাব? নিজের ভালোবাসার মানুষের কাছে আসার জন্য আমি 1000 বার এমন ঝুঁকি নিতে পারি। তুমি মানা করার কে? তুমি আমাকে এড়িয়ে চলছো কেন এই কয়েকদিন ধরে? কে তোর বউ রে? আমি তোকে কবে বললাম যে আমি তোর বউ? আমাদের বিয়ে তো ভেঙে গেছে। আমি ক্যারিয়ার নিয়ে ভাবছি, বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। তুই তোর সীমানায় থাক ঈশান। এইভাবে কারোর ঘরে ঢোকা অপরাধ। অপরাধ হোক আর যাই হোক, আমি ওসব মানি না। তুমি আমার বউ ছিলে আর আমারই থাকবে। তুমি ক্যারিয়ারের বাহানা দিয়ে আমাকে একা ফেলে যেতে চাও। এত সহজ নয় আরিশা। আমি জানি তুমি আমাকে কতটুকু ভালোবাসো। ওই মিথ্যে অভিমান দেখিয়ে আমাকে দূরে সরিয়ে রাখা যাবে না। তুই কি মনে করিস অপমানিত হওয়ার পর আমি তোর কাছে ফিরে আসব? আমি নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে তোর পেছনে ঘুরবো? তুই নিচে যা ঈশান, এক্ষুনি যা। কেউ টের পেলে কিন্তু রক্ষে নেই। আমি যাব না যতক্ষণ না তুমি বলছো যে তুমি আমাকে আগের মতো ভালোবাসো আর আমাকে ক্ষমা করেছো। ততক্ষণ আমি এখান থেকে এক পাও নড়ব না। তুমি আমাকে এড়িয়ে গিয়ে আমার কষ্ট বাড়িয়ে দিচ্ছ। তোমার এই নীরবতা আমাকে পাগল করে দিচ্ছে। ঈশান, তুই এখন অনেক বেশি বেশি কথা বলছিস। তুই তো আগে আমাকে দেখলেই পালাতে চাইতি, এখন কেন আমার উপর এত অধিকার দেখাচ্ছিস? তুই কি ভুলে গেছিস যে তুই আমাকে সবার সামনে দজ্জাল বলেছিলি? আমি সব মনে রেখেছি বলেই আজ এখানে এসেছি। আমি আমার ভুলের জন্য 1000 বার কানে ধরে উঠবোস করতে রাজি, কিন্তু তোমাকে আমি কিছুতেই যেতে দেব না। তুমি আমার উপর রাগ করো, আমাকে মারো, তাতে আমার আপত্তি নেই, কিন্তু এভাবে অচেনা মানুষের মতো ব্যবহার করো না। তুই সত্যি একটা আস্ত পাগল। আমার গায়ের ওপর থেকে নাম আগে। কথা বলতে এসেছিস নাকি আমাকে কুস্তি লড়তে এসেছিস? তোর সাহস তো কম না, আমার ঘরে এসে আমার ওপরেই খবরদারি করছিস। যতক্ষণ না তুমি আমাদের বিয়ের কথা নতুন করে ভাবছো ততক্ষণ আমি নামবো না। আরিশা, আমি সত্যি বলছি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমাকে ক্ষমা করে দাও না। আরিশা ঈশানের চোখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। সে দেখল ঈশানের চোখ সত্যিকারের মায়া আর ব্যাকুলতা। তাই এতদিনের শক্ত হয়ে থাকা মনটা মুহূর্তেই নরম হয়ে গেল। সে বুঝল ঈশান তাকে কতটা গভীরভাবে চায়। ঈশানের এই পাগলামি দেখে আরিশার মনের মেঘ ধীরে ধীরে কাটতে শুরু করলো। বিছানার ওপরে ঈশানকে এইভাবে দেখে আরিশা পুরো অবাক হয়ে গেল। আরিশা চাইছিল ঈশানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে, এটা আগের মতো রাগ দেখাতে, কিন্তু ঈশানের চোখের দিকে তাকিয়ে সে যেন নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলল। ঈশানের চোখে আজ অন্যরকম একটা মায়া ছিল, যা দেখে আরিশা নরম করে দিচ্ছিল। আরিশা মুখ ঘুরিয়ে নিয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। ঈশান, তুই কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করছিস। আমাকে ছাড়। তুই কি ভাবছিস মাঝরাতে এইভাবে ঘরে ঢুকে ভয় দেখালি আমি সব ভুলে যাব? তুই আমাকে সবার সামনে জ্বর খেয়েছিস বলে অনেক খারাপ কথা শুনিয়েছিস। আমার খুব লেগেছে রে ঈশান। এখন শুধু একটু মিষ্টি কথা বলে ওসব ঢাকা দেওয়া যাবে না। তুই নিচে যা। আমি তোমাকে ভয় দেখাতে আসিনি আরিশা, আমি আমার অধিকার বুঝে নিতে এসেছি। তুমি বারবার বলছো তোমার ক্যারিয়ার, তুমি দেশের বাইরে পড়তে চলে যাবে, এগুলো কি সব সত্যি কথা? তুমি কি সত্যি আমাকে ছাড়া থাকতে পারবে? আমার চোখের দিকে তাকিয়ে একবার বলো তো যে তুমি আমাকে আর ভালোবাসো না। তুমি যদি একবার বলতে পারো যে তোমার মনে আমার জন্য কোনো জায়গা নেই, তবে আমি এখনই এই জানালা দিয়ে নেমে চলে যাব, আর কোনোদিন তোর সামনে আসবো না। আরিশা ঈশানের চোখের দিকে তাকালো। সেখানে কোনো রাগ নেই, আজ শুধু তাকে হারানোর ভয়।
আরিশার গলার কাছে কি যেন আটকে গেল। সে চাইলেও মিথ্যা বলতে পারল না। ঈশান আরিশার কপালে নিজের মাথা ঠেকে খুব কাছে চলে এলো। আরিশার চুলের সেই বেলি ফুলের গন্ধটা এখনো ঈশানের খুব চেনা লাগছে। চুপ করে আছো কেন? বলো যে তুমি আমাকে আর চাও না। আরিশা, আমি স্বীকার করছি আমি অনেক বড় ভুল করেছি। ওই মেয়েটা আমার কেউ না। আমার জীবনে তোমার জায়গা কেউ নিতে পারবে না। তুমি রাগ করলে আমাকে মারো, বকা দাও, আমার উপর দাপট দেখাও, কিন্তু আমাকে এভাবে এড়িয়ে যেও না। তোমার এই কথা না বলা আমি আর সহ্য করতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে আরিশা। তুই আসলে একটা আস্ত গাধা। তুই কি জানিস তোর এই কথাগুলো আমার বুকে কেমন তীরের মতো বিঁধেছিল? আমি ভেবেছিলাম তুই আমাকে কোনোদিন বুঝবি না। তুই আমাকে শুধু একটা উটকো ঝামেলা মনে করিস আর সারাক্ষণ তোকে জ্বালায়। তাই তো আমি নিজেকে সরিয়ে নিতে চেয়েছিলাম। আগে হয়তো আমি তোমায় বুঝিনি, কিন্তু এখন তোমায় হারানোর ভয়ে আমার বুক ফেটে যাচ্ছে। আরিশা, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই কয়েকদিনে আমি বুঝেছি তোমাকে ছাড়া আমার দিন চলে না। এখন বলো, তুমি কি এখনও বিদেশে যাওয়ার জেদ ধরে থাকবে, নাকি আমার অবাধ্য বউ হয়ে আমার কাছেই থাকবে? আরিশার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল। ঈশান নিজের হাত দিয়ে সেই চোখের জল মুছিয়ে দিল শান্ত পর্ণে। আরিশা আর নিজেকে সামলাতে পারল না। দু হাতে ঈশানের গলা জড়িয়ে ধরল আর তার বুকে মাথা রাখলো। ঈশানও তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। ঘরের ভেতর তখন একদম নিঝুম, শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছিল। তোকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না রে। আমি তো শুধু চেয়েছিলাম তুই নিজের ভুলটা বোঝ। তুই আজ এইভাবে না আসলে হয়তো আমি সত্যি সত্যি চলে যেতাম। তুই কেন আগে আসলি না? জানিস আমার কতটা খারাপ লেগেছিল তোর সাথে কথা না বলে। এখন তো এসেছি, এখন থেকে আর কোনো রাগারাগি নেই, কোনো দূরত্ব নেই। তুমি কাল সকালেই সবাইকে বলে দেবে যে আমাদের বিয়েটা হচ্ছে। আর শোনো, এখন থেকে আমি আর ডানা মেলে উঠবো না, তোমার কাছেই বন্দি হয়ে থাকবো। বেশি ঢং করিস না তো। আবার যদি কোনো মেয়ের সাথে হাসাহাসি করিস তবে কিন্তু এবার সত্যি সত্যি ডানা ছেটে দেব। আমি যেমন রাগী আছি তেমনই থাকবো। সহ্য করতে পারবি তো, নাকি আবার কয়েকদিন পর বলবি আমি দজ্জাল? তোমার ওই রাগটাই তো আমার ভালো লাগে আরিশা। তুমি না রাগলে তো আমার মনে হয় দিনটাই শুরু হয়নি। তবে কথা দাও, আর কোনো দিন বিদেশ যাওয়ার কথা মুখেও আনবে না। যদি আনো তবে আমি সত্যি তোমাকে চুরি করে কোথাও নিয়ে পালাবো। আরিশা মুচকে হাসলো। অনেকদিন পর তার মুখে সেই মিষ্টি চিরচেনা হাসি ফিরে এলো। ঈশান আরিশার কপালে একটা চুমু খেলো। সেই রাতে দুজনের সব অভিমান একদম নিমেষেই শেষ হয়ে গেল। আরিশা বুঝতে পারলো ঈশান তাকে আসলেও অনেক বেশি ভালোবাসে। আর ঈশান বুঝতে পারলো আরিশার কড়া শাসনের পেছনে আসলে অনেক বড় একটা ভালোবাসা লুকিয়েছিল। সকালবেলা সবাই ড্রয়িং রুমে বসে আছে। সবার মুখ খুব গম্ভীর। আরিশা তার সব ব্যাগ গুছিয়ে নিয়ে নিচে এসে দাঁড়িয়েছে। সে এমন ভাব করছে যেন সে আজকেই বিদেশে চলে যাবে। ঈশান একপাশে মন খারাপ করে বসে আছে। বাড়ির বড়রা ভাবছে তাদের মধ্যে মনে হয় আর কোনোদিন মিল হবে না। মা আরিশা, তুই কি আসলেই চলে যাবে? এইভাবে হুট করে সিদ্ধান্ত নিস না। রাগ করে নিজের ক্ষতি করিস না। বিয়েটা নিয়ে আরেকবার ভেবে দেখ। না বাবা, আমি অনেক ভেবে দেখেছি। ঈশান আমাকে পছন্দ করে না। ও আমাকে অনেক আজে বাজে কথা বলেছে। যেখানে আমার কোনো দাম নেই সেখানে আমি থাকবো না। আমি আজই চলে যাব। আম্মু, ওকে যেতে দাও। ও যদি থাকতে না চায় তবে জোর করে কি হবে? ও তো আমাকে সহ্যই করতে পারে না। ও অনেক বড় হতে চায়। ও পড়াশোনা নিয়ে থাকুক। আমার মতো ছেলেকে ওর দরকার নেই। তোদের এই ঝগড়া দেখতে দেখতে আমরা হয়রান হয়ে গেছি। ঠিক আছে, তোরা যা খুশি কর। আরিশা, তুই চলে যা। আর ঈশান, তুমিও নিজের মতো থাকো। আমাদের আর তোদের নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আরিশা যখন ব্যাগ নিয়ে দরজার দিকে যেতে শুরু করলো ঠিক তখনই ঈশান দৌড়ে গিয়ে আরিশার হাতটা শক্ত করে ধরে ফেললো। আরিশা হাত ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু ঈশান একদমই ছাড়লো না। কোথায় যাচ্ছ? আমাকে ফেলে রেখে চলে যাবে? অত সহজ না। তোমাকে আমি কোথাও যেতে দেব না। তুমি তো সারাক্ষণ আমাকে ধমকাও, আমার ওপর দাপট দেখাও। এখন পালিয়ে যাচ্ছ কেন? দাপট দেখানোর হিম্মত শেষ হয়ে গেছে? ছাড় ঈশান, সবার সামনে তামাশা করিস না। তুই তো আমাকে যাতা বলেছিস, এখন কেন আমার হাত ধরছিস? আমাকে যেতে দে। কারণ আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে জানানোর অধিকার শুধু আমার।
আব্বু আম্মু শোনো, আরিশা কোথাও যাচ্ছে না। ও আসলে নাটক করছিল আমাকে ভয় দেখানোর জন্য, আর আমিও নাটক করছিলাম ওকে রাগানোর জন্য। বড়রা সবাই একদম অবাক হয়ে গেল। আরিশা তখন মুচকি হাসলো আর হাতের ব্যাগটা ফেলে দিয়ে ঈশানকে একটা হালকা কিল মারল। তার চোখে তখন জল, কিন্তু মুখে হাসি। সে ঈশানের হাতটা সবার সামনে শক্ত করে ধরলো। থাক বাবা, আর রাগ করে থাকা যাচ্ছে না। ফুপ্পি, আব্বু, আমাকে মাফ করে দাও। আমরা আসলে কাল রাতেই সব ঠিক করে নিয়েছি। আমি বুঝতে পেরেছি যে এই গাধাটাকে ছাড়া আমার একদিনও চলবে না, আর ও বুঝে গেছে যে আমার বকা ছাড়া ও সোজা হবে না। আম্মু আরিশা যা বলছে সব সত্যি। আসলে আমরা দুজন একটু দুষ্টুমি করছিলাম। আরিশা আজ থেকে আমার, আর আমি ওর। ওর কোনো বিদেশ যাচ্ছে না, ও কোনো বিদেশে যাচ্ছে না। ও আমাদের বাড়িতেই বউ হয়ে আসবে। তোরা তো আমাদের জান বের করে দিলি। এইসব ফাজলামি করার মানে কি? আমরা তো কত টেনশনে ছিলাম। ঈশান, তুই কি আরিশাকে আবার রাগাবি না তো? না আব্বু, আমি কথা দিচ্ছি এখন থেকে আমি ওর সব কথা শুনবো। তবে ও যেন আর কোনোদিন চলে যাওয়ার ভয় না দেখায়। আরিশা বলো, তুমি এখন থেকে শুধুই আমার তো? হ্যাঁ রে পাগল, আমি শুধু তোর। তবে শুন, আমার রাগ কিন্তু কমবে না। তোকে সারাক্ষণ বকা দেওয়ার অভ্যাসটা আমার কোনোদিন যাবে না। সবাই শোনো, কাল থেকে আমাদের বিয়ের শপিং শুরু হবে। আমি কিন্তু খুব দামি জামা কাপড় কিনবো। ড্রয়িং রুমের সব টেনশন এক নিমিষেই দূর হয়ে গেল। সবাই হাসাহাসি শুরু করলো। আরিশা ঈশানের দিকে তাকিয়ে চোখ টিপ মারল, আর ঈশান মনে মনে ভাবলো এই রাগী মেয়ের সাথে তার সারা জীবন কাটবে। আর